আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আমি মোহাম্মদ রায়হান মাহমুদ আবির। অনেকদিন পরে তোমাদের সাথে জীববিজ্ঞান ক্লাসে উপস্থিত হয়েছি। সবাইকে এডু পরিবারের পক্ষ থেকে স্বাগতম এবং শুভরাত্রি। তো আজকে আমরা জীববিজ্ঞান ম্যারাথন ক্লাস শুরু করব হচ্ছে স্পেসিফিকলি জীবনী শক্তি অধ্যায় 4-এর উপরে। এরপরে আমরা ধারাবাহিকভাবে অধ্যায় 3 কোষ বিভাজন, এটা আমরা আজকের ক্লাসে অথবা আমরা নেক্সট ক্লাসে লাস্ট যে তোমাদের ম্যারাথন ক্লাসটা হবে সেখানে আমরা দেখব বাকি যতগুলো চ্যাপ্টার থাকবে শর্ট সিলেবাসে এসএসসি 2026। তো আজকে আমরা জীবনী শক্তি নিয়ে আলোচনা করব। তোমাদের জীববিজ্ঞান অধ্যায় 4 জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স। সো আমরা ক্লাসটি শুরু করছি, সবাই আস্তে আস্তে জয়েন হও এবং আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু জানাও। আমি দেখি কারা কারা উপস্থিত আছো, তারপর আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। আমি দেখছি অনেকেই কমেন্ট করছে। এমডি মোর্শেদ আলম, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। মোর্শেদ, তুমি কেমন আছো? আহমেদ মাহের, ওয়ালাইকুম আসসালাম। মাহের, আরিফা জাহান, ওয়ালাইকুম আসসালাম। মাহের জিজ্ঞেস করেছো কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাসকিন, ওয়ালাইকুম আসসালাম। তাসকিন, সামিহা সুলতানা শশী, ওয়ালাইকুম আসসালাম। আরিফা জাহান, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ওকে, ইউটিউবের কমেন্টগুলো আমি একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম মায়াবী পৃথিবী, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? ডার্ক সোল, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই আস্তে আস্তে জয়েন হও, আমি শুরু করে দিচ্ছি। আহমেদ মাহের, অনেকদিন পর আজকে। হ্যাঁ, আহমেদ মাহের বলেছে অনেকদিন পরে দেখা, তোমাদের সাথে অনেকদিন পরে দেখা হয়ে ভালো লাগছে। লং টাইম আমরা জীববিজ্ঞান থেকে একটু দূরে ছিলাম, তো আজকে আমরা অনেকদিন পরে আবারও জীববিজ্ঞান ক্লাসে উপস্থিত হয়েছি। মাঝখানে নানান কারণে, আমার একটু অসুস্থতাজনিত কারণ এবং হচ্ছে সব কিছু মিলিয়ে একটু ডিলে হয়েছে, বাট ইনশাল্লাহ এখন থেকে আমরা রেগুলার জীববিজ্ঞান ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করব। তো আজকে আমরা জীববিজ্ঞান 4র্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি, এই অধ্যায়টির উপরে হচ্ছে আমরা ম্যারাথন ক্লাস করব আজকে। এরপরে হচ্ছে লাস্ট আরেকটা ম্যারাথন ক্লাস করব, সেটা হচ্ছে আগামী শনিবারে। ওই দিন আমরা হচ্ছে বাকি যে 3টে অধ্যায় থাকবে এসএসসি 2026 সিলেবাসে, অর্থাৎ চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 অ্যান্ড চ্যাপ্টার 3, জীবন পাঠ, জীবকোষ ও টিস্যু এবং কোষ বিভাজন, এই 3টে অধ্যায় আমরা সর্বশেষ ম্যারাথন ক্লাস অর্থাৎ আগামী শনিবারের ক্লাসে আমরা শেষ করে দিব এবং ওই দিনই হবে আমাদের ম্যারাথনের লাস্ট ক্লাস। হ্যাঁ, তো শুরু হয়েছিল সম্ভবত জেনারেল ম্যাথ দিয়ে তোমাদের ম্যারাথন ক্লাস, তো শেষ হবে ইনশাল্লাহ বায়োলজি দিয়ে। সো আজকে লাস্ট ক্লাসের আগের ক্লাস। আজকে আমরা শুধুমাত্র, যেহেতু জীবনী শক্তি অনেক বড় একটি অধ্যায়, সো এই অধ্যায়টির জন্য আমরা আজকের ক্লাসটি রেখেছি এবং এই আজকের ক্লাসই আমরা চেষ্টা করব এই জীবনী শক্তি অধ্যায়টি শেষ করে দেওয়ার জন্য। খুবই ইম্পর্টেন্ট একটি অধ্যায়। সাদিয়া সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। হুবাইফা জান্নাত জিয়াত, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কৃপা, কেমন আছো কৃপা? সান বড়ুয়া, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পরে তোমাদের সাথে দেখা। তো আমি আস্তে আস্তে ক্লাসগুলো শুরু করে দিচ্ছি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও যদি কারো কোনো সমস্যা থাকে বা কেউ যদি কোনো টপিকস বুঝতে কারো সমস্যা হয়, তাহলে সে অবশ্যই আমাকে জানাবা। তো আজকে আমরা প্রথমেই যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে জীবনী শক্তি, আমাদের অধ্যায় 4 বায়ো এনার্জেটিক্স। এই বায়ো এনার্জেটিক্স অধ্যায়টি এসএসসি 2026 পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ এই অধ্যায়টি থেকে প্রতি বছরই একটি করে সৃজনশীল প্রশ্ন এবং 3 থেকে 4টি মোটামুটি এমসিকিউ এর মতো এমসিকিউ প্রশ্ন এসে থাকে। এবার যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাতে যাদের এই অধ্যায়টি আছে, এটা তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো, আর কিছুদিন পরেই তোমরা দশম শ্রেণীতে উঠবা, সো তোমাদের জন্য এই চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোটামুটি সবার, নবম এবং দশম সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই আজকের ক্লাসটি খুব বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আজকে আমরা শক্তি নিয়ে আলোচনা করব। কিসের শক্তি?
জীবনের শক্তি। তোমরা পদার্থবিজ্ঞান ক্লাসে শক্তি পড়েছো তাই না? কাজ ক্ষমতা শক্তি তোমাদের মুতাকাব্বির স্যার তোমাদের খুব সুন্দর করে বুঝিয়েছেন। তো ওই শক্তি হচ্ছে বাহ্যিক শক্তি বা ফিজিক্যাল এনার্জি। আর আজকে আমরা যেটা পড়বো এটা হচ্ছে বায়ো এনার্জি। ঠিক আছে, বায়ো এনার্জি। বায়ো মানে কি? জীবন। তার মানে বায়ো এনার্জিটিক্স, জীবন চালনা করতে, একটা মানুষের জীবন চালনা করতে যে শক্তিটা দরকার, সেই শক্তিটা বা একটা উদ্ভিদের জীবন চালনা করতে যে শক্তিটা দরকার সেটা তারা কিভাবে প্রডিউস করে আমরা সেটাই দেখব। তো তোমাদের ফিজিক্সের যে শক্তিটা, সেই শক্তিটা কিন্তু মনুষ্য সৃষ্ট শক্তি, তাই না? মানে মানুষ আগে তৈরি হয়েছে, মানুষ এখন কোনো একটা জিনিস তৈরি করেছে, সেই জিনিসের মধ্যে শক্তি নিয়ে ডিল করছে, তাই না? কিন্তু আজকে আমরা যে শক্তিটা নিয়ে পড়াশোনা করব এটা কিন্তু ওই শক্তির থেকেও ভাইটাল শক্তি। কারণ আগে তো মানুষ, তারপর না মানুষের সৃষ্টি করা গাড়ি, তারপর যন্ত্র, ওইগুলা নিয়ে আমরা কাজবাজ করি বা ওইগুলার শক্তি পরিমাপ করি। কিন্তু সবকিছুর মূলে তো রয়েছে মানুষ বা প্রাণী। তাহলে এই প্রাণীদের চলতে গেলে কি শক্তি লাগে বা কিভাবে সেই উদ্ভিদটা হচ্ছে প্রডিউসার, উদ্ভিদটা যদি না থাকতো এই জীবজগৎ আসলে টিকে থাকাই মুশকিল হইতো, তাই না? তো সেই উদ্ভিদরা কিভাবে শক্তি প্রডিউস করে এবং সেই উদ্ভিদ থেকে আমরা কিভাবে শক্তি পাই, প্রাণীরা কিভাবে শক্তি পাই এবং সেই শক্তি পরিচালনা করে আমাদের জীবন কিভাবে আমরা ধারণ করি বা আমাদের জীবন কিভাবে চলে, এই জিনিসগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে? সো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে জীবনী শক্তি, বায়ো এনার্জেটিক্স, তোমাদের জীববিজ্ঞান অধ্যায় 4। তো আসো আমরা শুরু করব, যেহেতু আমাদের ম্যারাথন ক্লাস চলতেছে। সো ম্যারাথন ক্লাসে আমরা মূলত সিকিউ এমসিকিউ নিয়ে আলোচনা করব এবং ইম্পর্টেন্ট টপিক সাজেশন ভিত্তিক একটা ক্লাস বলা যেতে পারে। কারণ আজকের ক্লাসে আমি তোমাদের কয়েকটা টপিকস সিলেক্ট করেছি এই অধ্যায়টার উপরে, যেই কয়টা টপিক্সের উপরেই মূলত সৃজনশীল প্রশ্ন এসে থাকে। এই কয়েকটা টপিক্স যদি কেউ ভালোভাবে পড়ে থাকো এই অধ্যায়ের মধ্যে, তাহলে তার বাকি আর অন্য কিছু পড়ার দরকার নেই। কারণ এই কয়টা টপিক্সের মধ্য থেকে সিকিউ বলো, এমসিকিউ বলো, শর্ট কোয়েশ্চেন বলো, সব কিছুই আসবে ইনশাল্লাহ। এবং এই অধ্যায়টি থেকে কিন্তু একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষাতে থাকবে, এসএসসি পরীক্ষা মানে মেইন যে পরীক্ষাতে, সেখান থেকে থাকবে। কারণ এমন কোনো ইয়ার আসলে পাওয়া মুশকিল যেই ইয়ারে বা যেই বছরে এই অধ্যায় থেকে আসলে খুব একটা প্রশ্ন আসে নাই আর কি। সো আমি একটু কমেন্টগুলো চেক করে ক্লাসটি শুরু করে দিচ্ছি। সবাই আশা করি জয়েন করেছো। আচ্ছা, জিবা প্রমাণিক ওয়ালাইকুম আসসালাম, সুলতানা বেগম ওয়ালাইকুম আসসালাম, তানভীর প্রধান আমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ঢাকাতে, আমি এখানেই থাকি। তো তারপরে আর কি আছো? সামিয়া সুলতানা শশী আমাদের পাশের বাড়ি। আচ্ছা হ্যাঁ, তোমাদের পাশের বাড়ি। তানভীর প্রধান, ক্লাসটা আমি অলমোস্ট 10টার মধ্যেই শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব রাত 10টার মধ্যেই শেষ করে দেওয়ার জন্য, যেহেতু আমাদের একটি অধ্যায় এবং আমাদের হচ্ছে বায়োলজি অনেকদিন পরে আমরা ক্লাসটি শুরু করেছি। তো আমরা একটি অধ্যায়ের মধ্যেই সীমাবদ্ধ থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে ক্লান্ত জীবন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হুবাইফা জান্নাত জিয়াদ, আলহামদুলিল্লাহ ভালো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার এই অধ্যায়ের এমসিকিউগুলো একটু সলভ করেন। ওকে, আমি চেষ্টা করব। কিছু এমসিকিউ আমি রেখেছি, বাকি যত এমসিকিউ থাকবে এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, সুলতানা বেগম লিখেছো আমার বাসা টাঙ্গাইল। ওকে, টাঙ্গাইল খুব সুন্দর একটি জায়গা। আচ্ছা, তাহলে আসো আমরা শুরু করে দিচ্ছি। তো প্রথমেই আমরা যে জিনিসটা দেখব, তাহলে প্রথমে আমরা সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সালোক সংশ্লেষণে কি কি আছে আমরা সেটা দেখব। ওকে, এই যে দেখো সালোক সংশ্লেষণ। তো সালোক সংশ্লেষণে আমরা মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা করব। সালোক সংশ্লেষণে কয়টি বিষয় নিয়ে আলোচনা করব? 3টি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তৌসিন ধ্রুব ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জিয়াদ, ওকে, তারিফ ভুইয়া ওয়ালাইকুম আসসালাম। ওকে, দেখো তাহলে প্রথমে আমরা সালোক সংশ্লেষণ দেখব। সালোক সংশ্লেষণে আমরা প্রভাবক নিয়ে দেখব, তারপরে আমরা দেখব হচ্ছে সালোক সংশ্লেষণের কয়টি পর্যায় আছে, আর তারপরে দেখব হচ্ছে প্রয়োজনীয় উপকরণ কি কি। তো প্রথমেই দেখো সালোক সংশ্লেষণের আমরা পর্যায়গুলো নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে সালোক সংশ্লেষণের 2টি পর্যায় আছে। কয়টি পর্যায়? 2টি পর্যায়। একটি পর্যায় হচ্ছে তোমার আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায় হচ্ছে এমনই একটি পর্যায় যেই পর্যায়ে
আলোর প্রয়োজন হয়, যে পর্যায়ে কিসের প্রয়োজন হয়? আলোর প্রয়োজন হয়। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে হচ্ছে আলোর প্রয়োজন হয় না। আলো বলতে কি? সূর্যের আলো, সূর্যের আলো বা সানলাইট, সূর্যালোকের প্রয়োজন পড়ে হচ্ছে আলোক নির্ভরে, বাট আলোক নিরপেক্ষতে সূর্যের আলোর প্রয়োজন পড়ে না। তাহলে এই আলোক নিরপেক্ষ পর্যায়ে বা এটাকে আমরা অন্ধকার পর্যায়েও বলতে পারি, যেহেতু আলো নেই, আলো না থাকা মানেই সেটা অন্ধকার একটা পর্যায়। এই আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে তিনটি পর্যায়ে বিভক্ত। একটি হচ্ছে ক্যালভিন চক্র বা C3 গতিপথ, আরেকটা হচ্ছে হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 গতিপথ, আরেকটি হচ্ছে ক্রাসুলেসিয়ান এসিড মেটাবলিজম বা ক্রাসুলেসিয়ান এসিড বিপাক পর্যায়। তো এই পর্যায়টি নিয়ে আমরা খুব একটা আলোচনা করব না, এটা আমরা পরবর্তী শ্রেণীতে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা যখন উঠবো ইন্টারমিডিয়েটে তখন আমরা এটি নিয়ে বিস্তারিত পড়ব। আপাতত আমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসে C3 এবং C4 গতিপথ নিয়েই আলোচনা করা আছে, আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করব। এরপরে দেখো পর্যায়ের পর আমরা যদি একটু প্রভাবক দেখি যে কি কি প্রভাবগুলা আছে, কি কি জিনিস আছে যেটা সালোক সংশ্লেষণকে বাইরে থেকে অথবা ভিতর থেকে প্রভাবিত করে। তাহলে আমরা প্রথমেই দেখব বাহ্যিক প্রভাবক। বাহ্যিক প্রভাবকের মধ্যে আলো, কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে পানি, তারপরে তাপমাত্রা, অক্সিজেন, খনিজ পদার্থ এবং রাসায়নিক পদার্থ। এরপরে অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে আছে ক্লোরোফিল, পাতার বয়স ও গঠন, শর্করার পরিমাণ, শর্করার পরিমাণ, তারপরে হচ্ছে পটাশিয়াম, তারপরে এনজাইম। তো এই জিনিসগুলো আমার অভ্যন্তরীণ প্রভাবক, মানে হচ্ছে উদ্ভিদের মধ্যেই থাকে, মধ্যে থেকে প্রভাবিত করে কাকে? সালোক সংশ্লেষণকে বা ফটোসিনথেসিস প্রক্রিয়াকে। ফটোসিনথেসিস প্রক্রিয়া বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কাকে বলে? যেই প্রক্রিয়াতে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং পানি ব্যবহার করে, কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে সূর্যের আলো ও ক্লোরোফিল এবং সূর্যের আলোর উপস্থিতিতে শর্করা জাতীয় খাদ্য মানে গ্লুকোজ উৎপন্ন করে। শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ তৈরি করে কার্বন ডাই অক্সাইড এবং পানির মাধ্যমে। তাহলে এটা হয় যে প্রক্রিয়াতে, সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বা ফটোসিনথেসিস। তাহলে এই ফটোসিনথেসিসের আমরা পর্যায় দেখলাম দুইটা, আর প্রভাবক দেখলাম দুই ধরনের, একটা বাহ্যিক প্রভাবক, একটা অভ্যন্তরীণ প্রভাবক। এবার আমরা দেখবো যে সালোক সংশ্লেষণ করতে গেলে কি কি উপকরণ লাগে। 1 নম্বরে লাগে হচ্ছে ক্লোরোফিল, 2 নম্বরে হচ্ছে আলো। এই আলো বলতে কি বলতো? সূর্যের আলো বা সানলাইট। আলো বলতে কি? সূর্যের আলো। আমরা কি একটা টর্চ লাইট মেরে তারপরে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ঘটাতে পারবো না, আমাদের সূর্যের আলো লাগবে। কেন? কারণ সোলার এনার্জি, সৌরশক্তি, এই সৌরশক্তি জিনিসটা আসে কোত্থেকে? সূর্যের আলো থেকে। তো সেই সূর্যের আলো থেকে সোলার এনার্জিটা আমার কেমিক্যাল এনার্জিতে কনভার্টেড হয়, কেমিক্যাল এনার্জিতে রূপান্তরিত হবে। সো এরপরে দেখো এখানে আমাদের পানির প্রয়োজন হবে, কার্বন ডাই অক্সাইড। তাহলে পানি এবং কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে আমার এখানে মেইন প্রোডাক্ট, এখানে হচ্ছে আমার মেইন রিয়াক্ট্যান্ট মানে কি? মূল যে পদার্থ যেটা আমাদের লাগবে বিক্রিয়া করার জন্য। এবং এই দুইটা জিনিস বিক্রিয়া করবে কার উপস্থিতিতে? আলো এবং ক্লোরোফিল। এই যে আলো এবং ক্লোরোফিল, তাহলে আমার টোটাল 4টা জিনিস লাগবে। 4টা জিনিসের মধ্যে মূল জিনিস কয়টি? 2টি। তো এখন আমরা একটু যদি দেখি সামনে যে ওকে, সালোক সংশ্লেষণের বিষয়টা যদি আমরা একটু দেখি, দেখো সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস কথাটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা প্রথমে পাই ফটোস মানে কি? সূর্যালোক। সিনথেসিস মানে সংশ্লেষণ, একসাথে হচ্ছে আলোর উপস্থিতিতে সংশ্লেষণ মানে কি? সংশ্লেষণ মানে কোনো কিছু তৈরি করা। কি তৈরি করা? খাদ্য তৈরি করা। তাহলে যে প্রক্রিয়া উদ্ভিদ আলোর উপস্থিতিতে খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বলে সহজ ভাষায়, ঠিক আছে? তো ফটোসিনথেসিস শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন C.R. বার্নেস 1898 সালে। তাহলে এই যে খুব সুন্দর মতো এখানে সংজ্ঞাটা দেওয়া আছে, আমি যে কথাটি মাত্রই বলেছি। তো এখানে দেখো কার্বন ডাই অক্সাইড এবং পানি সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে গ্লুকোজ, পানি এবং অক্সিজেনে পরিণত হয়। তাহলে এই অক্সিজেনটা হচ্ছে এখানে বাই প্রোডাক্ট। ওই অক্সিজেনটা কি বলতো? বাই প্রোডাক্ট মানে হচ্ছে উপজাত পদার্থ মানে কি? যেটা আমার প্রয়োজন নাই, জাস্ট এমনিতেই উৎপন্ন হয়ে গেছে। সো তুমি একটু চিন্তা করো, অক্সিজেনটা আসলে বাই প্রোডাক্ট হিসেবে প্রডিউস হয়েছে ফটোসিনথেসিস প্রক্রিয়াতে, বাট এই বাই প্রোডাক্ট বা উপজাত পদার্থ
এটাই আমাদের জীবন কিন্তু বাঁচিয়ে রেখেছে। সো তোমাদের যখন প্রশ্ন আসবে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি জীবকুলের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ কেন, তখন তোমরা এই প্রক্রিয়াটি এভাবে বর্ণনা করবে, কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া হচ্ছে এমনই একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়াতে উদ্ভিদ অক্সিজেন তৈরি করে। আর এই অক্সিজেন যদি আমরা না পেতাম বা এই অক্সিজেন যদি প্রডিউস না করতো উদ্ভিদ, তাহলে আমাদের জীবকুল কি হয়ে যেত, নিঃশেষ হয়ে যেত, তাই না? জীবকুলের অস্তিত্বই থাকতো না। কেন থাকতো না? কারণ আমরা অক্সিজেন ছাড়া অন্য কোনো গ্যাস গ্রহণ করে বেঁচে থাকতে পারি না। আমাদের বডি ফাংশন এভাবেই সৃষ্টিকর্তা সৃষ্টি করে দিয়েছেন যে অক্সিজেনের উপস্থিতিতে আমাদের কোষগুলোতে সকল মেটাবলিজম বা অ্যানাবলিজম মিলে হচ্ছে মেটাবলিজম। সো এই মেটাবলিক যত রিয়াকশন সেগুলো অক্সিজেনের উপস্থিতি ছাড়া বা অক্সিজেন ছাড়া সেই প্রক্রিয়াগুলো ঘটতে পারে না। সো যার কারণে এই অক্সিজেনটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা তৈরি হয় যেহেতু সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে, এই জন্য আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। উদ্ভিদে এটা হয়ে থাকে, এটা কিন্তু প্রাণীতে হয় না, এটা সবাই জানো নিশ্চয়ই। এটা হচ্ছে একটা উদ্ভিদের প্রক্রিয়া। আচ্ছা, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে যেটা হয় যে এক অণু হেপটেন শর্করা, হেপটেন না, এখানে হবে হেক্সেন, ঠিক আছে? হেক্সেন মানে কি, যে 6 কার্বন বিশিষ্ট শর্করা। এক অণু 6 কার্বন, হেক্সেন মানে কি 6 কার্বন বিশিষ্ট শর্করা প্রস্তুত করতে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানির প্রয়োজন হয় এবং 50 থেকে 60 ফোটন কণা ব্যবহৃত হয়। ফোটন মানে কি? ফোটন মানে হচ্ছে আলোর কণা। আলোর কণার একক হচ্ছে ফোটন। আমরা যেমন চাল পরিমাপ করি কেজিতে, আমরা যেমন পানি পরিমাপ করি লিটারে, তো ওইরকম আলোর কণা পরিমাপ করতে হবে ফোটনে। যে আমার এখান থেকে কত কোয়ান্টা বা আরো ছোট অর্থে কত ফোটন আলোকরশ্মি আমার প্রয়োজন, তো সেই আলোকরশ্মির হিসাবটা হচ্ছে ফোটন। তাহলে আমার কত ফোটন আলোকরশ্মি দরকার? 50 থেকে 60 ফোটন। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো, সালোক সংশ্লেষণ একটি জটিল জারণ বিজারণ প্রক্রিয়া, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া। কেন? কারণ এখানে একটা পদার্থ জারিত হয় এবং আরেকটা পদার্থ বিজারিত হয়। এই জারিত এবং বিজারিত হওয়ার মাধ্যমেই মূলত এই সালোক সংশ্লেষণের বিক্রিয়াটি ঘটে থাকে, বিধায় এটাকে একটা জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় এবং এটা একটা জটিল প্রক্রিয়া। তো এখানে একদিকে পানি থেকে অক্সিজেন মুক্ত হয়, অন্যদিকে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন যুক্ত হয়, যার কারণে এটা একটা রিডক্স রিঅ্যাকশন বা জারণ বিজারণ বিক্রিয়া। পাতার মেসোফিল টিস্যু, কোন টিস্যু? এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। পাতার মেসোফিল টিস্যু, পাতাতে মেসোফিল টিস্যু নামক এক ধরনের টিস্যু আছে যার মধ্যে অনেকগুলা মেসোফিল কোষ আছে। তাহলে অনেকগুলা মেসোফিল কোষ দিয়ে মেসোফিল টিস্যু গঠিত। ওই মেসোফিল টিস্যুর মেসোফিল যে কোষ, সেই মেসোফিল কোষের যে প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলের মধ্যে মূলত এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটে থাকে। তো এখন এখানে কার্বন ডাই অক্সাইড কতটুকু লাগে? বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%, 0.03% হচ্ছে বায়ুমণ্ডলে, আর পানিতে হচ্ছে 0.3% কার্বন ডাই অক্সাইড থাকে। যার কারণে বলতো কোথায় সালোক সংশ্লেষণের হারটা বেশি হবে? সালোক সংশ্লেষণের হার বা দ্য রেট অফ ফটোসিনথেসিস বেশি হবে সেখানেই যেখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি। কেন? কারণ কার্বন ডাই অক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কি ঘটতে পারে না। কেন? কারণ কার্বন ডাই অক্সাইডের সাথেই তো পানি বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে। তাহলে আমার যেখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি, সেখানে আমার কি উৎপন্ন হবে বেশি? সেখানে কি হবে বেশি? সালোক সংশ্লেষণের হারটা হবে বেশি। তাহলে এই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেশি নাকি পানিতে কার্বন ডাই অক্সাইড বেশি? বলো তো। পানিতে কার্বন ডাই অক্সাইড বেশি। এই জন্য জলজ উদ্ভিদ, এইটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। জলজ উদ্ভিদ মানে কি বলতো? জলজ উদ্ভিদ মানে যে সকল উদ্ভিদ পানিতে জন্মায়। এই জলজ উদ্ভিদে কি বেশি বলতো? জলজ উদ্ভিদে ফটোসিনথেসিসের রেটটা বেশি। ফটোসিনথেসিসের রেট বেশি। রেট অফ ফটোসিনথেসিস, দ্য রেট অফ ফটোসিনথেসিস ইজ হায়ার দ্যান কার থেকে বেশি? স্থলজ উদ্ভিদের থেকে জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হারটা বেশি। কেন বেশি?
কার্বন ডাই অক্সাইডের পরিমাণ পানিতে বেশি, যার কারণে সালোক সংশ্লেষণের হারটাও বেশি। মনে থাকবে, তাই না? এরপরে দেখো সালোক সংশ্লেষণের অংশসমূহ কি কি। তো এগুলো আমি শুরুতেই বলেছি, আবার একবার বলি যে পাতার সবুজ অংশের সবসময় সালোক সংশ্লেষণটা গঠিত হয়। সবুজ অংশেই কেন সালোক সংশ্লেষণ হবে? কারণ সবুজ অংশের মধ্যে কি থাকে? ক্লোরোফিল, তাই না? তো এই ক্লোরোফিল, ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিড, এই জিনিসগুলো আমরা পাতার সবুজ অংশেই পেয়ে থাকি। সাইটোপ্লাজম, তারপরে হচ্ছে কচি সবুজ কাণ্ড, মূলের সবুজ রুট হবে এখানে। রুট মানে কি বলতো? রুট মানে হচ্ছে মূল। তারপর ফলের সবুজ ত্বক, থ্যালয়েড, সবুজ উদ্ভিদের থ্যালাস। এই কয়টা অংশে কি হয়? সালোক সংশ্লেষণটা ঘটে থাকে। উদ্ভিদের এই কয়টা অংশেই সালোক সংশ্লেষণটা ঘটে থাকে। বুঝতে পেরেছো? তারপরে দেখো সালোক সংশ্লেষণের প্রক্রিয়া কয়টা আমরা একটু আগে দেখেছি। সালোক সংশ্লেষণের প্রক্রিয়া হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আর একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। সো এই আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ পর্যায়ের আগ পর্যন্ত যতটুকু পড়িয়েছি সবাই কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও যদি কারো কোনো সমস্যা থাকে। আচ্ছা, হ্যাঁ সামিয়া, হ্যাঁ শশী বলেছে, হ্যাঁ টর্চ লাইট ব্যবহার করলে কি হবে বলো? হবে না। জেবার প্রমাণিক, ওকে। আরিফা জাহান, আলোর কণা ইকুয়াল টু ফোটন, রাইট। সালোক সংশ্লেষণ একটি জারণ বিজারণ প্রক্রিয়া। জেবা প্রমাণিক, পানিতে সালোক সংশ্লেষণের হার বেশি। শশী, পানিতে, রাইট। জেবা প্রমাণিক, জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি। জিয়া মানে কৃপা হচ্ছে বিক্রিয়াটি লিখেছো, ধন্যবাদ। এরপরে আসো, আচ্ছা ইউটিউবে যারা আছো তারা তো আসলে কাজের কথা বলছো না, দেখি কারা কারা কি কমেন্ট করো। সবাই একটু মনোযোগ দাও, আমরা পড়াশোনাতে একটু দেখি, আমরা বোর্ডের দিকে একটু তাকাই, আমরা অন্যান্য কাজগুলো একটু পরে দেখি। হ্যাঁ, ইউটিউববাসী যারা আছো তাদের উদ্দেশ্যে সবাই একটু ক্লাসে মনোযোগ দিলে তাহলে হচ্ছে আশা করি জিনিসটা একটু ফ্রুটফুল হবে। তো যেটা বলছিলাম, সালোক সংশ্লেষণের প্রক্রিয়া হচ্ছে দুইটি, একটি হচ্ছে আলোক নির্ভর পর্যায় আর একটি হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ডিপেন্ডেন্ট ফেজ মানে কি? যেই পর্যায়ে আলোর প্রয়োজন হয়। কিসের আলো? সূর্যের আলো। কিসের আলো? সূর্যের আলো। তো এই সূর্যের আলো যেই পর্যায়ে প্রয়োজন হবে তাকে আমরা আলোক নির্ভর পর্যায় বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ বলবো। আর যেই পর্যায়ে সূর্যের আলোর প্রয়োজন হবে না তাকে আমরা আলোক নিরপেক্ষ বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বলবো। ঠিক আছে? তো এখন এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, এটা সূর্যের আলো। সেই সূর্যের আলো কোথায় পড়তেছে বলতো? পাতাতে, পাতার সবুজ অংশ। তো সেইটার সবুজ অংশের মধ্যে কি আছে? মেসোফিল টিস্যু আছে। মেসোফিল টিস্যুর মধ্যে কি আছে? এই একটা মেসোফিল কোষ, অনেকগুলা মেসোফিল কোষ মিলে একটা মেসোফিল টিস্যু, তাই না? তো তার মধ্যে কি আছে? একটা কোষের মধ্যে একটা কি আছে? একটা কোষের মধ্যে আছে হচ্ছে তোমার প্লাস্টিড। এই যে, তো পত্ররন্ধ্র হচ্ছে এখানে, এই পত্ররন্ধ্রের মধ্য থেকে কার্বন ডাই অক্সাইড বাইরে থেকে ভিতরে ঢুকে এবং অক্সিজেন ভিতর থেকে বাইরে বের হয় উদ্ভিদের শরীর থেকে। তারপর এখানে এই যে তোমার প্লাস্টিডের মধ্যে কি থাকবে? এই যে গ্রানাম চক্রগুলা থাকবে, স্ট্রোমা থাকবে। তো এই গ্রানাম চক্রগুলা বা থাইলাকয়েড যেটা, তো সেই থাইলাকয়েডের মধ্যেই মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটে থাকে। কারণ এটার ভিতরে মূলত কি থাকে? ক্লোরোফিল পিগমেন্টগুলো থাকে। এই ক্লোরোফিল পিগমেন্টের জায়গাগুলোতেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটে থাকে। আচ্ছা, আলোক নির্ভর পর্যায় বা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ যেটা, তো লাইট ডিপেন্ডেন্ট ফেজের মধ্যে আমরা কি দেখবো? দেখো, লাইট ডিপেন্ডেন্ট ফেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা সূর্য। তো এই সূর্য থেকে 400 থেকে 480 ন্যানোমিটারের আলোক রশ্মি নির্গত হয়। সেটা হচ্ছে একটা পাতা গ্রহণ করে। নির্গত হয় অনেক ধরনের তোমার রেঞ্জেরই হচ্ছে আলোক রশ্মি, বাট সেখান থেকে উদ্ভিদের জন্য যেটা দরকার সেটা উদ্ভিদ গ্রহণ করে। তো উদ্ভিদ কি করবে? 400 থেকে 480 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের মধ্যে যে আলোক রশ্মিটা থাকবে সেই আলোক রশ্মিটা হচ্ছে এই পাতা গ্রহণ করবে। গ্রহণ করে কি করবে? গ্রহণ করার আগেই মানে গ্রহণ যখনই করবে তখন যেটা হবে, পাতার মধ্যে তো পানি থাকবে, তাই না? এই পানি আসছে কোত্থেকে? পাতার মধ্যে পানি আসছে উদ্ভিদের শিকড় থেকে, তাই না? উদ্ভিদের যে মূল বা রুট সেটা মাটি থেকে পানি গ্রহণ করে। তো সেই পানিটাই হচ্ছে পাতাতে পৌঁছায় হচ্ছে জাইলেম ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে। তো সেই পাতাতে যখন পানিটা থাকবে সেই পানিটা এই সূর্যের আলোর ফোটনের জন্য ভেঙে যাবে। ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন আর NADP উৎপন্ন করবে। NADP এর সাথে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে NADPH2
উৎপন্ন হয়। তো এইটাকে বলা হয়, যেহেতু পানিটা ভেঙে গিয়েছে, তাই না, পানিটা ভেঙে এই যে এই জিনিসগুলো উৎপন্ন হয়েছে, সো এখানে মূলত যে ঘটনাটা ঘটে এটাকে বলা হয় পানির ভাঙন বা ফটোলাইসিস। এটাকে কি বলা হয় বলতো? ফটোলাইসিস। এই ফটোলাইসিস বা পানির ভাঙন প্রক্রিয়াটি কোন পর্যায়ে হয়? আলোক নির্ভর পর্যায়ে হয়। এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আলোক নির্ভর পর্যায়ে কি ঘটে? ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে। ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে। ফটোলাইসিস, ফটো প্লাস লাইসিস। লাইসিস মানে কি? ভাঙন, কোনো কিছু ভাঙা। ফটো মানে কি? ফটোর উপস্থিতিতে কোনো কিছু ভাঙা মানেই ফটোলাইসিস। ফটো মানে সানলাইট, সূর্যের আলো বা আলোক রশ্মি। তাহলে ফটোলাইসিস অফ ওয়াটার হয় কোথায়? আলোক নির্ভর পর্যায়ে। PS1 আর PS2 মানে হচ্ছে ফটো সিস্টেম 1 এন্ড ফটো সিস্টেম 2। দুইটা সাইট থাকে। সাইট মানে কি? কাজ করার জায়গা। তাহলে ফটো সিস্টেম 1 হচ্ছে একটা কাজ করার জায়গা। কি কাজ? সালোক সংশ্লেষণ হওয়ার জায়গা বা এই যে ফটোলাইসিস হওয়ার জায়গা আলোক নির্ভর পর্যায়ে। আর PS2 মানে ফটো সিস্টেম 2, এটাও আরেকটা ভিন্ন সাইট। এই দুইটা সাইটের মধ্যেই মূলত কাজ হয়। কাজ হয়ে সর্বশেষে কি উৎপন্ন হয় এখানে বলতো? এটিপি। এই এটিপি কে কি বলা হয়? আত্তীকরণ শক্তি বা অ্যাসিমিলেটরি পাওয়ার বা হচ্ছে বায়োলজিক্যাল কয়েনও বলা হয়। এটিপির ফুল মিনিং হচ্ছে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। তাহলে দেখো এই যে পানির ভাঙনে কি কি উৎপন্ন হয়? হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়, ইলেকট্রন উৎপন্ন হয় এবং হাফ অণু অক্সিজেন উৎপন্ন হয়। এই হাফের 2 আর এই 2 কাটা গেলে দেখো একটা অক্সিজেন হয়, দুইটা ইলেকট্রন, দুইটা হাইড্রোজেন উৎপন্ন হয় এক অণু পানি ভাঙলে। কয় অণু পানি ভাঙলে? এক অণু পানি ভাঙলে। এখানে ম্যাঙ্গানিজ আর ক্লোরাইড যে অজৈব লবণগুলা বা মিনারেলস গুলা, তাদের উপস্থিতিতে এই ফটোলাইসিসটা ঘটে থাকে। এটাকে কি বলা হয় বলতো? ফটোলাইসিস অফ ওয়াটার। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? ফটোলাইসিস অফ ওয়াটার, অর্থাৎ আলোর উপস্থিতিতে পানির ভাঙন। আলোর উপস্থিতিতে পানির ভাঙন। তাহলে আলোক নির্ভর পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। আলোক নির্ভর পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কোন পর্যায়ে বলতো? আলোক নির্ভর পর্যায়ে। এখানে কি কি উৎপন্ন হয়? এখানে হচ্ছে পানির ভাঙন হয়, তারপরে এডিপি যেটা থাকে সেই এডিপি এর সাথে এটিপি মানে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে? তারপরে NADPH এর সাথে এই যে হাইড্রোজেন উৎপন্ন হয়েছে পানির ভাঙার ফলে, সেই হাইড্রোজেনটা NADPH এর সাথে যুক্ত হয়ে NADPH2 উৎপন্ন হয়। আর এটিপি NADPH2, তার মানে এই টোটাল এই দুইটা জিনিস উৎপন্ন হয় কোন প্রক্রিয়াতে? আলোক নির্ভর পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে এই জিনিসগুলো উৎপন্ন হয়। এগুলো কি? রাসায়নিক শক্তি। এগুলো কি? রাসায়নিক শক্তি বা কেমিক্যাল এনার্জি। তাহলে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় কোন পর্যায়ে? আলোক নির্ভর পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে এখানে ওই জিনিসগুলোই মানে বলা আছে, জাস্ট মানে বাংলা কথা লেখা আছে। সৃজনশীলের অ্যান্সারগুলো এভাবেই করতে হবে আলোক নির্ভর পর্যায়ের কথা আসলে। যে এখানে কি হয়? একটা এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয় কার উপস্থিতিতে? আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে। তখন এটিপি উৎপন্ন হয়। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন। তাহলে ফটোফসফোরাইলেশন মানে কি? দেখো, ফটো মিন্স সূর্যের আলো বা সানলাইট। সূর্যের আলো বা সানলাইট। ঠিক আছে? আর ফসফোরাইলেশন কথাটার অর্থ হচ্ছে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়া। কি যুক্ত হওয়া? ফসফেট যুক্ত হওয়া। কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হইলেই আমরা তাকে কি বলি? আমরা তাকে বলি হচ্ছে ফসফোরাইলেশন। তো এই ফসফোরাইলেশনটা যদি হয় ইন প্রেজেন্স অফ সানলাইট, অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে কোনো কিছুর সাথে ফসফেট যদি যুক্ত হয়, সূর্যের আলোর উপস্থিতিতে কোনো কিছুর সাথে ফসফেট যুক্ত হওয়াকে আমরা ফটোফসফোরাইলেশন বলে থাকি। তাহলে এই ফটোফসফোরাইলেশনটাও কোন পর্যায়ে হয়? আলোক নির্ভর পর্যায়ে বা লাইট ডিপেন্ডেন্ট ফেজে হয়। তাহলে লাইট ডিপেন্ডেন্ট ফেজে দুইটি জিনিস হয়ে থাকে, তিনটি জিনিস হয়ে থাকে। যদিও তিনটি জিনিস একটার সাথে একটা কানেক্টেড, বাট আমরা সৃজনশীলের প্রশ্নের উত্তর করার জন্য আমরা এইভাবে আলাদা আলাদা করে মনে রাখবো। যেখানে ফটোলাইসিস অফ ওয়াটার ঘটে, অর্থাৎ পানির ভাঙন ঘটে। তারপরে এখানে কি হয় বলতো? ফটোফসফোরাইলেশন ঘটে, অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে এডিপি এর সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করে। এটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। আর এই দুইটার মিনিংই হচ্ছে সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো আমরা আলোক নির্ভর পর্যায়ে দেখলাম। এবার আমরা আসো আলোক নিরপেক্ষ পর্যায়টা একটু দেখি। আলোক নিরপেক্ষ পর্যায়ে কি হবে দেখো, সালোক সংশ্লেষণের যে আলো প্রয়োজন হয় না, তবে
আচ্ছা, যে অংশে হবে আলোর প্রয়োজন হয় না তবে আলোর উপস্থিতিতেও চলে এবং এটিপি NADPH+ অর্থাৎ NADPH2 এর সহায়তায় কার্বন ডাই অক্সাইড কি হয় বলতো? বিজারিত হয়। কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হয়, বিজারিত হয়ে কার্বোহাইড্রেট উৎপন্ন করে, তাকে অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বলে। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বুঝতে পারছো কি? যেই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে আলোর প্রয়োজন আমার নাই, তার মানে এই না যে আলো থাকলে চলবে না। আলোর উপস্থিতিতেও চলতে পারে, আলোর অনুপস্থিতিতেও চলতে পারে, মানে আলোর উপর ডিপেন্ড করে না, আলোর উপর ডিপেন্ড করে না। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ যেটা, সেটাকে আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে বা অন্ধকার পর্যায়ে বলতে পারি। এই অন্ধকার পর্যায়ে তিনটা মনে রাখবা। বাট তার আগে আরেকটা জিনিস মনে রাখবা, এই যে এখানে কি উৎপন্ন হয়? এখানে কার্বোহাইড্রেট উৎপন্ন হয়। এই আলোক নিরপেক্ষ পর্যায়েতে কি উৎপন্ন হয়? কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হয়। তাহলে এই গ্লুকোজটা উৎপন্ন হয় কিন্তু মূলত সালোক সংশ্লেষণের দ্বিতীয় পর্যায়ে, মানে আলোক নিরপেক্ষ পর্যায়ে। কিন্তু এটার জন্য যে প্রিকারসর মানে কি? যে একটা জিনিস তৈরি করতে গেলে যে কাঁচামালগুলা লাগে বা যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলা লাগে, সেই প্রিকারসরগুলো আমরা কিন্তু দেখেছি যে আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হয়েছে। ওই আলোক নির্ভর পর্যায়ে আমরা যে সকল জিনিস পেয়েছি, এই কার্বোহাইড্রেট প্রস্তুত করতে গেলে আমার সেই সকল জিনিসই লাগবে। ঠিক আছে? তো এখন আমরা দেখব এটার পর্যায় কয়টা বা এটার কয়টা উপায় হয়ে থাকে। 3টি উপায় হয়ে থাকে। 1 নম্বর যেটি, সেটি হচ্ছে ক্যালভিন চক্র। 2 নম্বরটা হচ্ছে হ্যাচো-স্লাক চক্র। আর 3 নম্বর হচ্ছে ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম বা ক্রাসুলেসিয়ান অ্যাসিড বিপাক চক্র, যেটাকে আমরা সংক্ষেপে ক্যাম চক্র বলে থাকি। CAM, C ফর ক্রাসুলেসিয়ান, A ফর অ্যাসিড, M ফর মেটাবলিজম। আর ক্যালভিন চক্রের অপর নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড সাইকেলও বলা হয় বা 3PGA সাইকেল বা সংক্ষেপে C3 সাইকেল। এই ক্যালভিন চক্রের অপর নাম কি বলতো? C3 সাইকেল। C3 সাইকেল কেন বলা হয় জানো? এই ক্যালভিন চক্রকে C3 সাইকেল এই জন্য বলা হয় কারণ ক্যালভিন চক্রতে যে স্থায়ী পদার্থটা উৎপন্ন হয়, সেই স্থায়ী পদার্থটা, প্রথম স্থায়ী পদার্থটার কার্বন সংখ্যা হচ্ছে 3। ক্যালভিন চক্রতে যে প্রথম স্থায়ী পদার্থটা সৃষ্টি হয়, সেই স্থায়ী পদার্থের কার্বন সংখ্যা যেহেতু 3 কার্বন বিশিষ্ট একটা পদার্থ সৃষ্টি হয় ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ হিসাবে। ওই জন্য ওই কার্বনের সংখ্যা অনুসারে এই পর্যায়ের নাম হচ্ছে C3 চক্র বা C3 সাইকেল। আর এই যে হ্যাচো-স্লাক চক্র, এটার অপর নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাইকেলও বলা যায়, সংক্ষেপে হচ্ছে OAA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সাইকেল। কারণ এখানে প্রথম স্থায়ী পদার্থটাই হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আর এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। তাহলে হ্যাচো-স্লাক চক্রে যে প্রথম স্থায়ী পদার্থটা সৃষ্টি হয় সেটি কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। এই জন্য এই চক্রের অপর নাম হচ্ছে C4 সাইকেল। কি সাইকেল বলতো? C4 সাইকেল বা C4 চক্র বলা হয় হ্যাচো-স্লাক চক্রকে। আর ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম, এটাকে আমরা ক্যাম চক্র বলবো। তো আমরা এই দুইটা নিয়ে মূলত আলোচনা করব। তো তারপরে দেখো, ক্রাসুলেসিয়ান অ্যাসিড বিপাকটা হচ্ছে, মানে এটা নিয়ে খুব একটা কথা বলা নাই, জাস্ট একটু তুমি মনে রাখবা যে মরু অঞ্চল, মরুভূমিতে হচ্ছে এই মরুভূমির যে উদ্ভিদগুলো সেখানে এটা হয়ে থাকে আর কি। আচ্ছা, C3 গতিপথটা দেখো, C3 সাইকেল বা C3 গতিপথ। তো C3 সাইকেল বা C3 গতিপথটা শুরু হয় RUBP থেকে। RUBP মিন্স রাইবোজ 1,5 বিসফসফেট। রাইবোজ 1,5 মানে কি? 1 নাম্বার কার্বনে একটা ফসফেট যুক্ত হবে 5 নাম্বার কার্বনে, 1 নাম্বার কার্বনে একটা, 5 নাম্বার কার্বনে একটা, তাহলে 2টা কার্বনে 2টা ফসফেট যুক্ত হবে। এই 2টা ফসফেট যেহেতু যুক্ত হয়েছে এই জন্য হচ্ছে বিসফসফেট। আর কার 1 নাম্বার কার্বনে আর কার 5 নাম্বার কার্বনে ফসফেট যুক্ত হয়েছে? রাইবোজ। ঠিক আছে? রাইবোলুজের 1 এবং 5 নাম্বার কার্বনে যেহেতু 2টা ফসফেট যুক্ত হয়েছে ওই জন্য এটার নাম হচ্ছে রাইবোলুজ 1,5 বিসফসফেট। এইটা থেকে শুরু হবে। এইটা একটা রাসায়নিক পদার্থ। এই পদার্থের সাথে যখন এই কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে, কার্বন ডাই অক্সাইড যখন এই রাইবোলুজ 1,5 বিসফসফেটের সাথে যুক্ত হবে তখন একটা অস্থায়ী কিটো অ্যাসিড সৃষ্টি করবে 6 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট একটি অস্থায়ী কিটো অ্যাসিড সৃষ্টি করবে। সেই অস্থায়ী কিটো অ্যাসিড পরবর্তীতে পরিণত হবে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট
নামটা একটু বড় এবং কঠিন, বাট সহজে মনে রাখবা কিরকম, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট। এটা পরবর্তীটা 3 কার্বন বিশিষ্ট উৎপন্ন হবে 2 অণু, 3 কার্বন বিশিষ্ট উৎপন্ন হবে কয় অণু, 2 অণু, কারণ এখানে 6 উৎপন্ন হয়েছিল, ওই 6 3 আর 3 মানে 2টা অণুতে ভেঙে গিয়েছে। তার পরবর্তীতে কি হবে, এই জিনিসটা পরিবর্তিত হয়ে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হবে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হবে। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে পরবর্তীতে সেটি একটা ফসফেট সেখান থেকে বের হয়ে যাবে, একটা ইনঅর্গানিক ফসফেট বের হয়ে গেলে তাহলে কি হবে বলতো, ফ্রুক্টোজ 6 ফসফেট। এই ফ্রুক্টোজ 6 ফসফেটটাই পরবর্তীতে স্টার্চ এবং গ্লুকোজে পরিণত হবে। আর আমাদের উদ্ভিদের জন্য এই গ্লুকোজটাই দরকার, উদ্ভিদ এই গ্লুকোজটাই কিন্তু তৈরি করার জন্য এত কাহিনী করছে। আবার এই যে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট, এটা থেকে যেমন ফ্রুক্টোজ 6 ফসফেটও উৎপন্ন হয়, আবার এটা থেকে রাইবোলোজ 5 ফসফেটও উৎপন্ন হয়, রাইবোলোজ 5 ফসফেটও উৎপন্ন হয়। সেই রাইবোলোজ 5 ফসফেটের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এই যে এই পদার্থটা তৈরি হয়, রাইবোলোজ 1,5 বিসফসফেট তৈরি হয়, ঠিক আছে, ডাইফসফেট বা বিসফসফেট যেটাই বলো। তারপর সেখানে থেকে আবার কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে অস্থায়ী কিটো অ্যাসিড 6 কার্বন বিশিষ্ট, সেটা আবার এই যে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারঅ্যালডিহাইড তৈরি হবে 2 অণু, সেটা আবার ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হবে, একটা ফসফেট সেখান থেকে বাদ দিয়ে আবার তোমার ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হবে, সেখান থেকে স্টার্চ গ্লুকোজ, আবার এটা রাইবোলোজ 5 ফসফেটে পরিণত হবে, সেখান থেকে আবার একটা ফসফেট যুক্ত হয়ে রাইবোলোজ 1,5 বিসফসফেট পরিণত হবে। এই সার্কেলটা চলতেই থাকবে, এটা মানে চলমান একটা সার্কেল, এটা কখনোই শেষ হবে না। উদ্ভিদ যতদিন বেঁচে থাকবে, উদ্ভিদের জীবদ্দশায় এই সার্কেলটা চলার কারণেই এই যে আমরা গ্লুকোজটা পেয়ে থাকি, গ্লুকোজ জাতীয় যে শর্করা খাদ্যটা সেটা উদ্ভিদ প্রডিউস করে, যেটা থেকে আমরা প্রাণীরা এই জিনিসটা খাদ্য উপাদানটা পেয়ে থাকি এবং এভাবেই আমাদের জীবকুল টিকে আছে। সো C3 গতিপথটা কি সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। কথা বলতেছো তোমরা? আচ্ছা ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ইউটিউবে আসলে মানে কাজের থেকে কথা হয় বেশি, বুঝছো, মানে কাজ কম হয় কথা হয় বেশি। ইউটিউবে কারা আছে দেখি তো, ইউটিউবে কারা কি কমেন্ট করতেছে। এই ইউটিউবে কেউ বাজে কমেন্ট করবা না, হ্যাঁ, বাজে কমেন্ট করলে কিন্তু ব্লক করে দেওয়া হবে। আরে এই তো পার্সোনাল কথা বলা শুরু করে দিয়েছে, দুনিয়াবি যত কথাবার্তা, ফোন কার কে নিয়ে গেছে না করছে না এইসব। আচ্ছা দেখো, তাহলে আমরা C3 চক্রটা বুঝতে পেরেছি, এরপর আমরা দেখবো হচ্ছে C4 চক্র। C4 চক্র, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবা, এই যে C3 চক্রটা ঘটে থাকে যে সকল উদ্ভিদে তাদেরকে C3 উদ্ভিদ বলা হয়। কি উদ্ভিদ বলে? C3 উদ্ভিদ। C3 উদ্ভিদ কোনগুলো আমাদের মনে রাখার দরকার নেই। কেন দরকার নেই? কারণ C4 উদ্ভিদ কোনগুলো সেগুলো মনে রাখলেই ওই C4 বাদে যত উদ্ভিদ আছে সবই হচ্ছে C3 উদ্ভিদ। বুঝতে পেরেছো? তাহলে আসো আমরা C4 গতিপথটা একটু দেখি, বা C4 চক্রটা একটু দেখি। অস্ট্রেলীয় বিজ্ঞানী এমডি হ্যাচো সিআর স্ল্যাক 1966 সালে কার্বন ডাইঅক্সাইড বিজারণের আরেকটি গতিপথ আবিষ্কার করেন। আর এইখানে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, সংক্ষেপে আমরা OAA বলি, এটা উৎপন্ন হয় দেখে এটাকে C4 গতিপথ বলা হয়। এই উদ্ভিদকে একই সাথে হ্যাচো স্ল্যাক চক্র হতে দেখা যায়। ও আচ্ছা, এই উদ্ভিদে যে C4 যে চক্রটা আছে, এই C4 চক্রটা যে সকল উদ্ভিদের মধ্যে ঘটে ওই সকল উদ্ভিদে C3 চক্রটাও ঘটে থাকে। মানে C4 উদ্ভিদে একই সাথে C3 চক্র এবং C4 চক্র দুইটা একই সাথে ঘটে থাকে C4 উদ্ভিদে, মনে থাকবে? তাহলে C4 উদ্ভিদে কিন্তু দুইটা জিনিস একসাথে ঘটে, C3 চক্রও ঘটে, C4 চক্রও ঘটে। C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হারটা হচ্ছে বেশি এবং উৎপাদন ক্ষমতাও উৎপাদন ক্ষমতা বেশি এবং সালোক সংশ্লেষণের হার বেশি। কার বেশি? C4 এর বেশি। কার থেকে বেশি? C3 এর থেকে বেশি। এবার আসো আমরা C4 উদ্ভিদগুলা কি কি দেখি। C4 উদ্ভিদ কারা? যে সকল উদ্ভিদের মধ্যে এই যে C4 চক্রটা সংঘটিত হয়, যে সকল উদ্ভিদের মধ্যে C4 প্রক্রিয়াটা ঘটে তাদেরকে আমরা বলি হচ্ছে C4 উদ্ভিদ। কারা? ভুট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদ যেমন হচ্ছে মুথা ঘাস, তারপর হচ্ছে আমারান্থাস, এগুলাই হচ্ছে কি বলতো, এগুলা হচ্ছে C4 উদ্ভিদ। এগুলাকে C4 উদ্ভিদ কেন বলা হয়? কারণ C4 চক্র
এ সকল উদ্ভিদের মধ্যে ঘটে থাকে। একই সাথে পাশাপাশি C3 চক্রটাও কিন্তু এই সব উদ্ভিদের মধ্যে ঘটে। কেন আমরা একটু আগেই আমরা শিখেছি কি যে C4 উদ্ভিদের মধ্যে একই সাথে C3 চক্র এবং C4 চক্র দুইটা একই সাথে চলে, বুঝতে পারছো? তো সেই হিসাবে এই সকল উদ্ভিদের মধ্যে C4 চক্র এবং C3 ঘটে থাকে। আচ্ছা, আলোর বর্ণালীর লাল, নীল, কমলা ও বেগুনি অংশে সালোক সংশ্লেষণ বেশি হয়। তাহলে আমরা ফিজিক্সে তোমরা বর্ণালী শিখেছো কেউ, বা কেমিস্ট্রিতেও বর্ণালী আছে। তো বর্ণালী যদি কেউ শিখে থাকো তাহলে দেখবা বর্ণালীর একটা রেঞ্জ আছে। বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে আলোক বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোর একটা রেঞ্জ আছে যে এত থেকে এত তরঙ্গদৈর্ঘ্য হলে এই ধরনের কালার আমাদের চোখে শো করে। তাহলে ওই যে বর্ণালীর যে রেঞ্জটা আছে না, ওই রেঞ্জের ভিতরে লাল, নীল, কমলা, বেগুনি এই সকল অংশে সালোক সংশ্লেষণের হারটা বেশি হয়। এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। সবুজ ও হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো একটা হয় না। এবার দেখো 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। তাহলে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয় কত থেকে কত তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জের মধ্যে? 400 ন্যানোমিটার টু 480 ন্যানোমিটার। 1 ন্যানোমিটারে কত মিটার তোমরা কি জানো? 1 ন্যানোমিটারে হচ্ছে 10 টু দি পাওয়ার -9 মিটার। 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 মিটার। তাহলে 480 ন্যানোমিটার মানে কত? 480 ইন্টু 10 টু দি পাওয়ার -9 মিটার। তাহলে এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো সালোক সংশ্লেষণটা হয়ে থাকে। এবার দেখো কিছু প্রভাবক, বাহ্যিক প্রভাবক আর অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকে আলো অবশ্যই লাগে, কারণ হচ্ছে তোমার ওই যে আলোক নির্ভর পর্যায়তে আলো ছাড়া কি হয়? আলো ছাড়া হয় না। ফটোলাইসিসও হবে না, ফসফোরাইলেশনও হবে না, আর ওই যে তোমার সৌরশক্তি রাসায়নিক শক্তিতেও পরিণত হবে না যদি না আলো থাকে। হ্যাঁ, আলোক নির্ভর পর্যায়ে, তার মানে আলো কি একটা বাহ্যিক প্রভাবক না? খুব ভালো একটা বাহ্যিক প্রভাবক। তারপর তাপমাত্রা। তো তাপমাত্রা হচ্ছে অপটিমাম টেম্পারেচারটা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস টু 35 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই টেম্পারেচারের মধ্যে তোমার সালোক সংশ্লেষণের রেটটা খুব ভালো হয়। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ালে টিস্যুর তাপমাত্রা বেড়ে যায়। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা তো অবশ্যই দরকার। কার্বন ডাইঅক্সাইড ছাড়া কি এর সালোক সংশ্লেষণ হয়? তাহলে কার্বন ডাইঅক্সাইড অবশ্যই দরকার। কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে মেইন প্রোডাক্ট এখানে। তারপর দেখো পানি। এখানে পানিটাও হচ্ছে মেইন জিনিস। যে কার্বন ডাইঅক্সাইডের বিজারণের প্রয়োজনীয় হাইড্রোজেন আয়নটা আসে কোত্থেকে? একটা জিনিসকে বিজারিত করতে গেলে আমার হাইড্রোজেন আয়ন লাগবে না? তাহলে সেই হাইড্রোজেন আয়নটা আসে তো মূলত পানি থেকে। পানির যখন ফটোলাইসিস হয়, অর্থাৎ ফটোলাইসিস অফ ওয়াটার যখন হয়, পানিটা যখন ভেঙে যায়, তো সেই ভাঙার পরেই তো হাইড্রোজেন আয়ন তৈরি হয়। সেই হাইড্রোজেন আয়নটাই হচ্ছে বিজারণ করে থাকে। কাকে বিজারিত করে থাকে? কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে থাকে। কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করে কি উৎপন্ন হয়? গ্লুকোজ উৎপন্ন হয়। গ্লুকোজ কি? শর্করা জাতীয় খাদ্য। কেন উৎপন্ন হয়? উদ্ভিদের বাঁচার জন্য। বুঝতে পেরেছো? এবার দেখো অক্সিজেনও প্রয়োজন। অক্সিজেন হচ্ছে একটা বাহ্যিক প্রভাবক। তারপর খনিজ পদার্থ প্রয়োজন। এখানে খনিজ পদার্থ বলতে বিভিন্ন মিনারেলস বোঝানো হয়েছে, ম্যাঙ্গানিজ, ক্লোরিন, পটাশিয়াম, আয়রন ইত্যাদি ইত্যাদি। রাসায়নিক পদার্থ হিসেবে এখানে মিথেনের কথা স্পেশালি আমি একটু বলি, যে এই মিথেনের সংস্পর্শে মিথেন, তারপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S, তারপর হচ্ছে তোমার CH3, ক্লোরোফর্ম যেটা। তো এই ক্লোরোফর্ম হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের জন্য ক্ষতি। ক্লোরোফর্ম, মিথেন, হাইড্রোজেন সালফাইড এগুলো হচ্ছে কেমিক্যাল। এগুলো হচ্ছে কি? কেমিক্যাল মানে কি? রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থগুলোর সংস্পর্শে এলে সালোক সংশ্লেষণের হারটা কিন্তু কমে যায়। সালোক সংশ্লেষণের হারটা কমে যায়। আর অভ্যন্তরীণ প্রভাবকগুলোর মধ্যে আছে ক্লোরোফিল। পাতার বয়স ও সংখ্যা যত ভালো হবে, কচি পাতাতে ভালো সালোক সংশ্লেষণ হয়। তারপর শর্করার পরিমাণের উপর ডিপেন্ড করে। শর্করা বেশি থাকলে কম হবে, শর্করা কম থাকলে বেশি হবে। পটাশিয়াম একটা কি? খনিজ লবণ। এনজাইম, বিভিন্ন এনজাইমের উপর ডিপেন্ড করে। তো এই হচ্ছে বিভিন্ন প্রভাবক। তারপরে ক্লোরোফিল। আচ্ছা, ক্লোরোফিল আমি ডিটেলস আর না পড়াই। ক্লোরোফিলের মধ্যে অনেক কিছুই আছে। ক্লোরোফিল A, ক্লোরোফিল B। তো ক্লোরোফিল A আর B হচ্ছে সবুজ উদ্ভিদ ও সবুজ শৈবালের মধ্যে পাওয়া যায়।
তারপর হচ্ছে ক্লোরোফিল C1 C2, এটা হচ্ছে সামুদ্রিক শৈবালে পাওয়া যায়, D আর F সাইটোব্যাকটেরিয়াতে। জাস্ট জানার জন্য, এগুলো তোমাদের বইতে নাই, জাস্ট জানার জন্য এখানে দেখতে পারো। তারপর হচ্ছে শ্বসন। আচ্ছা, শ্বসন পড়ার আগে আমরা এখন কিছু সিকিউ দেখি। দেখো, তো প্রথমে আমরা সালোক সংশ্লেষণ এতক্ষণ পড়েছি। তো সালোক সংশ্লেষণ থেকে আমরা এখন কিছু সিকিউ দেখব বা কিছু সৃজনশীল প্রশ্ন দেখব। তার আগে কারো কোনো টপিক্সে সমস্যা থাকলে আমাকে বলতে পারো। হ্যাঁ, আরিফা জাহান লিখেছো কার্বন ডাইঅক্সাইড যত বাড়বে তাপমাত্রা তত বাড়বে, রাইট। কেমিক্যাল সাবস্টেন্সেস। আচ্ছা, শশী C4 উদ্ভিদগুলোর নাম লিখেছো, থ্যাংক ইউ। কৃপা লিখেছো, যেবা প্রমাণিক হচ্ছে রেঞ্জটা লিখেছো, থ্যাংক ইউ। তারপর যেবা প্রমাণিক C3 উদ্ভিদের থেকে C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। শশী হচ্ছে পুরা সালোক সংশ্লেষণের জিনিসটাই কপি করেছো, ওকে, থ্যাংক ইউ। তারপর কৃপাও লিখেছো, থ্যাংক ইউ। ইউটিউবে যেতে নিষেধ করেছো শশী। হ্যাঁ, ইউটিউবে আমি গিয়ে হচ্ছে দেখি যারা হচ্ছে উল্টাপাল্টা কমেন্ট করে তাদেরকে রিমুভ করে দিচ্ছি। আরিফা জাহান বুঝতে পেরেছি, শশী ক্লিয়ার, ওকে। কাব্য গ্রুপের লিঙ্ক জানে, কোন গ্রুপ বাবা? ওকে, ঠিক আছে। আচ্ছা, ইউটিউববাসীদের কি অবস্থা? এই তোমরা কি সব কথাবার্তা শুরু করছো? ইউটিউব ডাবল টাইমিং, কি সব টাইমিং এগুলো কি? কারে কে ধরে, কারে কে মারে, আল্লাহ, দুনিয়ার কথাবার্তা শুরু করে দিয়েছে। দেখো অবস্থা, দেখো। নো প্রবলেম কৃপা। তাসকিন C3, আচ্ছা তাসকিন C3 চক্র যেটা, এটা একটা চক্র। চক্র মানে কি? একটা প্রক্রিয়া। কিসের প্রক্রিয়া? আলোক নিরপেক্ষ পর্যায়ের প্রক্রিয়া। অর্থাৎ যেই পর্যায়ে আলোর প্রয়োজন হয় না সেই পর্যায়ের একটা ধাপ হচ্ছে C3 চক্র। C3 চক্রের অপর নাম হচ্ছে কেলভিন চক্র। তো এই কেলভিন চক্রটা মূলত আসলে এমন সব উদ্ভিদের মধ্যে ঘটে যেই সকল উদ্ভিদের মধ্যে কি হয়, যে সকল উদ্ভিদের মধ্যে C3 চক্র অর্থাৎ প্রথম স্থায়ী পদার্থ হিসাবে 3PGA 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় প্রথম স্থায়ী পদার্থ হিসাবে। তাহলে যেহেতু প্রথম স্থায়ী পদার্থ হিসাবে সালোক সংশ্লেষণের যে তোমার কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ তৈরিতে প্রথম স্থায়ী পদার্থ হিসাবে 3PGA 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় যেই সকল উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ হিসাবে, ওই সকল উদ্ভিদের মধ্যে C3 চক্র ঘটে থাকে। আর ওই সকল উদ্ভিদকে আমরা C3 উদ্ভিদ বলি। আর যে সকল উদ্ভিদের মধ্যে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পদার্থটা সৃষ্টি হয়, ওই সকল উদ্ভিদকে আমরা C4 উদ্ভিদ বলে থাকি। বুঝতে পেরেছো? তাহলে C3 আর C4টা আশা করি ক্লিয়ার তুমি, কারণ C3 আর C4টা দুইটাই হচ্ছে কি একটা আলোক নিরপেক্ষ পর্যায়ের ধাপ। আমাদের তৌহিদ স্যার জয়েন করেছেন, ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, শশী সালাম দিয়েছো তৌহিদ স্যারকে। ইউটিউববাসীদের কি অবস্থা? ইউটিউববাসী ওকে, ঠিক আছে। আচ্ছা, আসো আমরা এখন কিছু প্রশ্ন দেখি। তো আলোক, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা হয়তো ঝাপসা দেখাচ্ছে। আচ্ছা, তো আমি একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি। এখানে একটা অক্সিজেন আছে, কি আছে? O2 মানে অক্সিজেন, আর এটা হচ্ছে P প্রক্রিয়া, এটা হচ্ছে Q প্রক্রিয়া, আর এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড CO2। তাহলে বিষয়টা কিরকম দেখো একটু। এই P প্রক্রিয়াটা এখান থেকে এদিকে যাচ্ছে, অক্সিজেনটা এখান থেকে এদিকে, তারপরে Q প্রক্রিয়াটা এখান থেকে এদিকে, কার্বন ডাই অক্সাইডটা এখান থেকে এদিকে, আর এই S, ঠিক আছে, এটা হচ্ছে S থেকে কিছু একটা P প্রক্রিয়ার দিকে আসতেছে। আচ্ছা, তাহলে এখন এটা যশোর বোর্ড 24 সালে আসা একটা প্রশ্ন। এখানে কি বলেছে যে S নির্ভর P প্রক্রিয়াটির ধাপ বর্ণনা করো। তাহলে S এখানে কি বলতো? S ফর সান মানে কি? সূর্য। এটা কি? সূর্য। তার মানে সূর্য থেকে কি আসতেছে? এই যে এই রেখাগুলো কি? এগুলো হচ্ছে লাইট, তার মানে সানলাইট মানে সূর্যের আলো। সানলাইট বা সূর্যের আলো। এই সানলাইট বা সূর্যের আলো একটা প্রক্রিয়াতে প্রয়োজন, ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে P প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়াতে সূর্যের আলোর প্রয়োজন, সালোক সংশ্লেষণ নাকি শ্বসন?
আমরা তো এখনো শ্বসন পড়ি নেই, সালোক সংশ্লেষণ পড়তেছি। তো সালোক সংশ্লেষণের দুইটা ধাপ আছে, তার মধ্যে একটাতে সূর্যের আলোর প্রয়োজন আর একটাতে সূর্যের আলোর প্রয়োজন নাই। তাহলে তোমরাই আমাকে বলো যে এই পি প্রক্রিয়াটি কি প্রক্রিয়া, বলো তো। পি প্রক্রিয়াটি কোন প্রক্রিয়া, যে প্রক্রিয়াতে সূর্যের আলোর প্রয়োজন আছে। তো সেই প্রক্রিয়াটি থেকে কি হয়, অক্সিজেন বের হয়। সেই অক্সিজেন আবার কিউ প্রক্রিয়াতে কাজে লাগে, সেই কিউ প্রক্রিয়াটি আবার কিউ প্রক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সেই কার্বন ডাই অক্সাইডটা আবার পি প্রক্রিয়াতে কাজে লাগে। তাহলে কিউ প্রক্রিয়া আমাদের দেখার দরকার নেই, আমাদের কাজ হচ্ছে পি প্রক্রিয়াটা নিয়ে কথা বলা, কারণ আমাদের বলছে যে এস নির্ভর পি প্রক্রিয়াটির ধাপ বর্ণনা করো। তাহলে পি প্রক্রিয়া হচ্ছে এমনই একটা জিনিস যেখানে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সূর্যের আলো আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কয়টা জিনিস লাগে, এই দুইটা জিনিস দিয়েই কিন্তু এই পি প্রক্রিয়াটা সংগঠিত হচ্ছে, তাই না? তাহলে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে সূর্যের আলো বা সানলাইট, কার্বন ডাই অক্সাইড বা সূর্যের আলো বা সানলাইট, এইটা থেকে কি উৎপন্ন হবে বলো তো। কার্বন ডাই অক্সাইড থেকে কি উৎপন্ন হবে বলো, এই ধাপটির নাম কি, পি প্রক্রিয়াটির নাম কি? ওকে, শশী সালোক সংশ্লেষণ, জিয়াদ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইউটিউবে তো বহুত কিছু হয়ে গেল। আচ্ছা, পি প্রক্রিয়াটির নাম বলো সবাই, এখানে পি প্রক্রিয়া কোনটা হবে বলো তো। তাহলে পি প্রক্রিয়াটিতে হচ্ছে দেখো এখানে কি উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হবে এবং সানলাইটের উপস্থিতিতে। তার মানে কি, এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, তাই না? এটা কোন পর্যায়, পি প্রক্রিয়াটি হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়, আলোক নির্ভর পর্যায়টাই হচ্ছে পি প্রক্রিয়া। কোন প্রক্রিয়া, পি প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে আলোক নির্ভর পর্যায়টি অলরেডি আমরা জেনেছি, শিখেছি যে এখানে কি কি ঘটে। আলোক নির্ভর পর্যায়তে হচ্ছে ফটোলাইসিস ঘটে, ফটোলাইসিস অর্থাৎ পানির বিভাজন ঘটে। ফটোলাইসিস মানে কি, যে পানি H2O ভেঙে যায়, তাই না? H2O ভেঙে কি উৎপন্ন হয়, H2O ভেঙে হচ্ছে দুই অণু হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন হয়, তারপরে হচ্ছে দুইটা ইলেকট্রন উৎপন্ন হয় এবং হচ্ছে হাফ অণু অক্সিজেন উৎপন্ন হয়। এটা কি হচ্ছে পানির ভাঙন বলে বা ফটোলাইসিস অফ ওয়াটার বলে। তারপরে আমরা দেখেছি এখানে কি ঘটে, ফটোফসফোরাইলেশন ঘটে। ফটোফসফোরাইলেশন ঘটে। ফটোফসফোরাইলেশন মানে কি বলতো, এডিপি এর সাথে একটা ফসফেট যুক্ত হয়ে কি তৈরি হয়, এটিপি তৈরি হয়, তাই না? কার উপস্থিতিতে, সূর্যের আলোর উপস্থিতিতে বা সানলাইটের উপস্থিতিতে। এখানে কিন্তু সানলাইট থাকবে, কি থাকবে বলতো, সানলাইট বা সূর্যের আলো থাকবে। তাহলে সূর্যের আলোর উপস্থিতিতে একটা এডিপি এর সাথে ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। তাহলে এই প্রক্রিয়াটি ঘটে কোথায়, এই প্রক্রিয়াটি ঘটে হচ্ছে আলোক নির্ভর পর্যায়ে বা লাইট ডিপেন্ডেন্ট ফেজে। তো লাইট ডিপেন্ডেন্ট ফেজে আরও একটা জিনিস ঘটে, সেটি হচ্ছে সোলার এনার্জি অর্থাৎ সূর্যের আলো। সোলার এনার্জি বা সূর্যের আলো কনভার্ট হবে কিসে বলতো, কেমিক্যাল এনার্জিতে। কেমিক্যাল এনার্জি বা রাসায়নিক শক্তি। অর্থাৎ এখানে আমরা দেখেছি যে NADH2 তৈরি হয়, তাই না? NADH2 মানে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন তৈরি হয়, FADH2ও তৈরি হয় এখানে এবং ATPও তৈরি হয়। তো ইত্যাদি ইত্যাদি কি, এগুলো হচ্ছে সব রাসায়নিক শক্তি না? তো রাসায়নিক শক্তিটা আসে কোত্থেকে, মূলত এই সোলার এনার্জি বা সূর্য শক্তি থেকে। তাহলে এই ঘটনাগুলোই ঘটে হচ্ছে এই পি প্রক্রিয়াটিতে। এই পি প্রক্রিয়াটি কার উপর নির্ভর করে, কার উপর নির্ভরশীল, এস এর উপরে নির্ভরশীল না? এস মানে কি, সান বা সূর্য, সূর্যের আলোর উপরে নির্ভরশীল। তার মানে এটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আলোক নির্ভর পর্যায়টি এখানে সুন্দর মতো ব্যাখ্যা করে দিবা, পারবা না? সো এই প্রশ্নটি তোমরা একটু দেখবা, এটা বোর্ডে আসা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট এই টপিকস থেকে।
যেবা প্রমাণিক লিখেছো সালোক সংশ্লেষণ। তৌহিদ স্যার বলেছেন বায়োলজি এত কঠিন। বায়োলজি তো সহজ স্যার, আপনি তো আরো বায়োলজি সহজে বোঝার কথা, কারণ আপনার কলিগ হচ্ছে এত সুন্দর বায়োলজি পড়ায়, সো আপনার তো বায়োলজিটা আরো ভালোভাবে আত্মস্থ করা দরকার, এবং আপনি কিছু কিছু বায়োলজি টপিকস খুব সহজে আত্মস্থ করেছেন। তো সেই দিক থেকে আশা করি আমরা এই চ্যাপ্টারটিও আপনি একটু যদি দেখেন স্টুডেন্টদের সাথে, আপনারও কিছু কিছু কনফিউশন দূর হয়ে যাবে। বাকি বাচ্চারা কি বলো, বায়োলজি কি আসলেই কঠিন নাকি বলো তো? আয় হায়, শশী বলতেছো বায়োলজি নাকি সব থেকে বিরক্তিকর, তাই নাকি? বায়োলজি হচ্ছে সব থেকে মজার সাবজেক্ট। বায়োলজি কেন মজার বলো তো? কারণ বায়োলজিতে একটা মাত্র সুবিধা হচ্ছে যে বায়োলজি, ব ফর বায়োলজি, ব ফর বায়োলজি, আর ব ফর বুঝা, ব ফর বুঝা। তার মানে আমরা কি বুঝলাম জানো? বায়োলজিতে আমরা যদি বুঝতে পারি, পড়াটা যদি আমরা বুঝতে পারি, তাহলে মুখস্থের কোনো দরকার নাই। মুখস্থ আসলে যখন তুমি বুঝতে না পারবে তখনই জিনিসগুলো তোমাকে মুখস্থ করতে হবে বা বিরক্তিকর মনে হবে। কারণ একটা জিনিস আমি বারবার পড়তেছি, বারবার ভুলে যাচ্ছি, সেই জিনিসটা আসলে একটা বিরক্তিকর জিনিস, তাই না? কিন্তু এই বিরক্তিকর জিনিসটাকে মজাতে পরিণত করতে হলে তোমাকে কি করতে হবে? বুঝতে হবে। তো বুঝতে হলে তোমাকে কি করতে হবে বলো তো? বায়োলজি ক্লাসগুলো ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং স্যারের প্রত্যেকটি কথা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করতে হবে। যে সকল জায়গাতে তুমি বুঝবে না, সে সকল জায়গা তুমি অবশ্যই স্যারকে জিজ্ঞেস করবে, তোমার স্যার তোমাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে। ওকে? কৃপা লিখেছো বায়োলজি ইজ ভেরি ইজি, আই লাইক ইট ভেরি মাচ, নো বোরডম, রাইট। তৌহিদ স্যার বলেছেন হায়ার ম্যাথই এটার মতো সাবজেক্ট হয় না কিন্তু স্যার। হ্যাঁ, হায়ার ম্যাথ অবশ্যই ভালো সাবজেক্ট স্যার। ম্যাথ তো ম্যাথ হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স। তার মানে সায়েন্সের ভাষাই হচ্ছে ম্যাথ। আমি ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, ম্যাথ বলি, বায়োলজি বলি, সব কিছুতেই তো মানে আমার ম্যাথ তো থাকবেই, তাই না? কারণ আমাদের সায়েন্সের ল্যাঙ্গুয়েজ, আমরা যে সায়েন্স পড়ি, যে বাংলা পড়তে লাগে হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, ইংরেজি পড়তে কি লাগে? ইংরেজি পড়তে লাগে হচ্ছে এবিসিডি মানে কি? ইংরেজি অ্যালফাবেট গুলা লাগে, তাই না? তো সায়েন্স মানে কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। সো এই তিনটাই হচ্ছে মূলত সায়েন্স। ম্যাথ কিন্তু কোনো সায়েন্স না, ম্যাথ হচ্ছে সায়েন্সের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সায়েন্সটাকে বোঝার ভাষা। সো ম্যাথ ইজ ম্যাথ, ল্যাঙ্গুয়েজ ইজ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের সাথে তো কোনো কিছুর তুলনা হবে না। ওকে, বাচ্চারা কি বলো? ওকে, তো স্যার নাকি অনেক কিছুই শিখেছেন, যাক আলহামদুলিল্লাহ। যেবা প্রমাণিক বলেছে একটু হার্ড বাট ইন্টারেস্টিং। যেবা প্রমাণিকের ফেভারিট সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স। গুড, ভেরি গুড। ম্যাথমেটিক্স হচ্ছে আসলেই একটা মজার সাবজেক্ট। ম্যাথমেটিক্স ইজ ফান, ম্যাথমেটিক্স ইজ গেম। আর বায়োলজি হচ্ছে মজা, যে এখানে হচ্ছে অনেক ঘটনা ঘটে তোমার জীবনে, শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটনা ঘটে থাকে। এই ছোট্ট একটা শরীর, মানব শরীর, তাদের মধ্যে কত ঘটনা ঘটে, তাই না? এই উদ্ভিদের মধ্যে সালোক সংশ্লেষণ ঘটে, শ্বসন ঘটে, ফটোলাইসিস ঘটে, ফটোসিনথেসিস ঘটে, তারপরে হচ্ছে তোমার ফটোফসফোরাইলেশন ঘটে, আরও কত কি কি ঘটে। সো এই একটুক জিনিসের মধ্যে আমাদের মহাবিশ্বের সাপেক্ষে আমাদের পৃথিবীতে কত ছোট একটা জিনিস, কত ছোট একটা জায়গা। সেই ছোট জায়গার মধ্যে মানুষগুলো আরও ক্ষুদ্র ক্ষুদ্র। সেই ক্ষুদ্র মানুষের দেহে প্রসেসগুলো কিন্তু বিশাল বিশাল, তাই না? সো এটা কিন্তু অনেক মানে ইন্টারেস্টিং একটা জিনিস। সো এই জিনিসগুলো আমরা খুব মজা করে শিখবো এবং খুব আনন্দের সাথে শেখার চেষ্টা করব। তো এরপরে আসো আমরা যদি আমাদের পরের প্রশ্নে চলে যাই। দেখো এখানে দুইটা এমসিকিউ আছে, এখানে দুইটা এমসিকিউ আছে। তোমরা এমসিকিউ গুলোর উত্তর যারা যারা পারবে তারা দিয়ে দাও। আমি অলরেডি এই দুইটা এমসিকিউর উত্তরই কিন্তু তোমাদের পড়িয়ে ফেলেছি। সো তোমরা একটু প্রশ্ন দুইটা পড়ো। দেখো এখানে কি আছে। 1 নম্বর প্রশ্ন যেটা, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি ঘটে? সালোক সংশ্লেষণের তো দুইটা পর্যায়, তাই না? একটা আলোক নির্ভর পর্যায়, একটা আলোক নিরপেক্ষ পর্যায়। তো এখানে আলোক পর্যায় বলতে আমাদের আলোক নির্ভর পর্যায়টা কি বুঝিয়েছে। তো আলোক নির্ভর পর্যায়ে এখানে কি ঘটে থাকে? ক নাম্বার অপশন হচ্ছে পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। খ নাম্বার হচ্ছে NaDH2 ও FeDH2 জারিত হয়। গ নাম্বার হচ্ছে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপন্ন হয়। আর ঘ নাম্বার হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন এর মাধ্যমে
শক্তি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয়। তাহলে কোনটা হবে বলো তো? এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? আর 2 নম্বর প্রশ্নটি হচ্ছে কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার অপেক্ষাকৃত বেশি? বেশি কোনটা? স্থলজ উদ্ভিদ নাকি জলজ উদ্ভিদ নাকি মরুজ উদ্ভিদ নাকি মেরুজ উদ্ভিদ? ঠিক আছে, তো এই চারটা উদ্ভিদের মধ্যে, 4 অবস্থানের উদ্ভিদের মধ্যে কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণের হারটা বেশি? এই দুইটি প্রশ্নের উত্তর তোমরা যারা যারা পারবে দিয়ে দাও, আমি উত্তর করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, তাহলে আমি উত্তর করে দিচ্ছি। দেখো, সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে মূলত যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়। পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয় মানে হচ্ছে কি বলতো? ফটোলাইসিস হয়। ফটোলাইসিস অফ ওয়াটার, অর্থাৎ এখানে পানির কি হয়? জারণ হয়। অর্থাৎ পানি ভেঙে কি উৎপন্ন হয়? হাফ মোল অফ অক্সিজেন, 2 moles of electron and 2 moles of hydrogen ion means proton। তাহলে এই জিনিসটা উৎপন্ন হয় যেহেতু আলোক নির্ভর পর্যায়ে বা হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজে, সো এই জন্য এখানে আমরা কি লিখবো? যে পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়, তাই না? এই যে পানি থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এখানে। তারপরে দেখো, কোন উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার অপেক্ষাকৃত বেশি? অ্যান্সার হচ্ছে স্থলজ উদ্ভিদে। কেন? কারণ জলজ উদ্ভিদে, এটা জলজ উদ্ভিদ হবে। কেন জলজ উদ্ভিদ হবে? কারণ আমরা জানি জলজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা হচ্ছে 0.3%, যেখানে স্থলজ উদ্ভিদে মানে স্থলে আর কি, স্থলে বা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%, আর জলে বা পানিতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.3%। আর যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি সেখানেই কি হয় বলতো? সেখানেই হচ্ছে আমার সালোক সংশ্লেষণটার হার বেশি ঘটে বা সালোক সংশ্লেষণের হারটা বেশি। বুঝতে পেরেছো? ওকে, শশী অ্যান্সার দিয়েছো, জিয়াত অ্যান্সার দিয়েছো, অনেকেরই সঠিক অ্যান্সার হয়েছে, অনেকের ভুল অ্যান্সার হয়েছে। সমস্যা নেই, আমরা সামনে আগাই, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, এখানে একটি প্রশ্ন আছে যে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়ের একটা সিকিউ আমরা দেখব। ঢাকা বোর্ড 2023 সালে এসেছে প্রশ্নটি। তোমরা আশা করি উদ্দীপকটা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো এখানে কি লেখা আছে দেখো, 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানির সাথে বিক্রিয়া করতেছে। এখানে পি আছে আর এখানে নিচে হচ্ছে কিউ, পি আর কিউ। তো পি আর কিউ এর উপস্থিতিতে এখানে এক্স উৎপন্ন হচ্ছে, 6 অণু পানি উৎপন্ন হচ্ছে এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে তোমরা বিক্রিয়া দেখেই বুঝতে পারতেছো এটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া, তাই না? ফুললি সালোক সংশ্লেষণের বিক্রিয়া হচ্ছে এটা। এখন এই বিক্রিয়াতে পি এর অনুপস্থিতিতে, পিটা কি বলতো? উপরে কি থাকে আর নিচে কি থাকে? সালোক সংশ্লেষণের বিক্রিয়াতে উপরে কিছু একটা থাকে, নিচে কিছু একটা থাকে। সেটা কি? এই পি এর পরিচয়টা হচ্ছে আলো। পি এর পরিচয়টা কি বলতো? আলো। আলো বলতে কি? সূর্যের আলো বা সানলাইট, সূর্যের আলো বা সানলাইট। আর কিউ এর পরিচয়টা কি? কিউ এর পরিচয়টা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল, ঠিক আছে? তাহলে আলো এবং ক্লোরোফিল বা সানলাইট এবং ক্লোরোফিলের উপস্থিতিতে 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানির সাথে বিক্রিয়া করে 1 অণু গ্লুকোজ, তারপরে 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণের টোটাল মূল বিক্রিয়া। সালোক সংশ্লেষণের মূল বিক্রিয়া হচ্ছে এটা, যেখানে এই পি এর পরিচয়টা কি বলতো? আলো। তাহলে এবার আমরা একটু প্রশ্নটা পড়ি। আমরা উদ্দীপকটা বুঝেছি, এবার প্রশ্নটা দেখো। উদ্দীপকে পি এর অনুপস্থিতিতে মানে আলোর অ্যাবসেন্সে বা আলোর অনুপস্থিতিতে এক্স এর উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এক্স, এখানে এক্স এর উৎপাদন প্রক্রিয়া। এক্স মানে কি বলতো? এক্স মানে হচ্ছে আমাদের এই গ্লুকোজটা বা এই শর্করা জাতীয় খাদ্যটা এক্স। এই এক্স এর উৎপাদন প্রক্রিয়াটা আমাদের ব্যাখ্যা করতে হবে পি এর অনুপস্থিতিতে বা আলোর অনুপস্থিতিতে। আলোর অনুপস্থিতি মানে কি? এটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় বা সংক্ষেপে আমরা অন্ধকার পর্যায় বলতে পারি। কি পর্যায় বলতো? অন্ধকার পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়।
ঠিক আছে, আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। তো এই আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়ের ধাপ কয়টি বলতো? মূলত আমাদের বইতে দুইটি দেওয়া আছে, আমরা দুইটিই দেখব, কিন্তু মূলত হচ্ছে তিনটি। একটা হচ্ছে C3 চক্র বা ক্যালভিন চক্র, আর একটা হচ্ছে C4 চক্র বা হ্যাচ ও স্ল্যাক চক্র, আর একটা হচ্ছে ক্যাম চক্র CAM বা ক্রাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র, যেটা মরু অঞ্চলের উদ্ভিদের মধ্যে ঘটে থাকে। বাট অ্যাকচুয়ালি আমরা এখানে পড়বো হচ্ছে 3 মানে C3 এবং C4, এই দুইটা চক্রই আমরা এখানে পড়বো। তো C3 চক্র বা কেলভিন চক্র, C3 চক্র বা ক্যালভিন চক্র। তো এই ক্যালভিন চক্রতে আসলে কি হয় বলতো? এই ক্যালভিন চক্র বা C3 চক্রের মধ্যে প্রথম স্থায়ী পদার্থ হিসেবে এখানে 3PGA অর্থাৎ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা কয় কার্বন বিশিষ্ট? এটা 3 কার্বন বিশিষ্ট। 3 কার্বন বিশিষ্ট অর্থাৎ 3টা কার্বন আছে। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন যে হয়, এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডের মধ্যে 3টা কার্বন আছে বিধায় এটাকে C3 চক্র বলে থাকে। ঠিক আছে, আর এখানে সালোক সংশ্লেষণের হার তুলনামূলকভাবে কম হয় কার থেকে? C4 উদ্ভিদের থেকে এখানে সালোক সংশ্লেষণের হারটা তুলনামূলকভাবে কম হয়। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো যে বেনসন ও ব্যাসাম দুইজন ভদ্রলোক, একজন হচ্ছে বেনসন আর একজন হচ্ছে ব্যাসাম। এরা 1961 সালে এই ক্যালভিন চক্র আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, নোবেল পুরস্কার পেয়েছিলেন তারা 1961 সালে এই যে ক্যালভিন চক্র বা C3 চক্র আবিষ্কার করার মাধ্যমে। সো এই হচ্ছে মূল কথা। এবার আসো C4 চক্র যেটা বা হ্যাচ ও স্ল্যাক চক্র, হ্যাচ ও স্ল্যাক চক্র। তো এখানে কি হয় বলতো? এখানে হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ হিসাবে আমরা দেখব, এখানে প্রথম স্থায়ী পদার্থ হিসাবে আমরা কি দেখব বলতো? OAA মানে কি? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট। কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। এজন্য এই হ্যাচ ও স্ল্যাক চক্রকে C4 চক্র বলে। কোন চক্র বলে? C4 চক্র। কেন বলে? কারণ এখানে যে প্রথম স্থায়ী পদার্থটা আছে, সেই প্রথম স্থায়ী পদার্থটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট একটি পদার্থ। এই জন্য এই চক্রের নাম হচ্ছে C4 চক্র। কি চক্র? C4 চক্র। আর এই C4 চক্রটি ঘটে যে সকল উদ্ভিদে, সেই সকল উদ্ভিদকে C4 উদ্ভিদ বলে। কি বলে? C4 উদ্ভিদ বলে। C4 উদ্ভিদ কারা বলতো? আখ। C4 উদ্ভিদ হচ্ছে আখ। তারপরে ঘাস জাতীয় যে উদ্ভিদ আছে, মুথা ঘাস, অ্যামারান্থাস, এগুলা ইত্যাদি, এগুলো হচ্ছে কি বলতো? C4 উদ্ভিদ। আর C4 উদ্ভিদে একই সাথে C3 চক্র এবং C4 চক্র, দুইটা চক্র একই সাথে ঘটে। যেহেতু C4 উদ্ভিদে C4 চক্র এবং C3 চক্র একই সাথে ঘটে, এজন্য এখানে সালোক সংশ্লেষণের হারটা বেশি এবং উৎপাদন হারটাও বেশি। কার থেকে? C3 চক্রের থেকে বা C3 উদ্ভিদের থেকে। C3 চক্র যেহেতু C3 উদ্ভিদের মধ্যে ঘটে, সো C3 উদ্ভিদের থেকে C4 উদ্ভিদের উৎপাদন ক্ষমতা বেশি এবং হচ্ছে কি বলতো? সালোক সংশ্লেষণের রেটটা বেশি। কেন বেশি? কারণ এখানে একই সাথে দুইটা চক্র ঘটে থাকে, C3 চক্রও ঘটে থাকে, C4 চক্রও ঘটে থাকে। ওকে, শশী একের অ্যান্সার দিয়েছিলা, 2-এর অ্যান্সার দিয়েছিলা, জিয়াত একের অ্যান্সার দিয়েছিলা, 2-এর অ্যান্সার দিয়েছিলা। ওকে, ঠিক আছে। এরপরে আসি আমরা। আশা করি এই প্রশ্নটি সবাই বুঝতে পেরেছো। আমরা আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়ে দেখলাম। এরপরে আমরা C3 ও C4 চক্রের, আচ্ছা এটা আমরা মাত্রই দেখলাম। ওকে, এই টাইপের একটা প্রশ্ন আমরা দেখেছি। এবার দেখো একটা এমসিকিউ আমরা দেখি, দুইটা এমসিকিউ দেখি।
C3 ও C4 চক্র থেকে আমরা দুটো এমসিকিউ দেখি। 1 নম্বর প্রশ্নটা হচ্ছে কোনটি C4 উদ্ভিদ, নিচের কোনটি C4 উদ্ভিদ? আর এখানে অপশন আছে আম গাছ, কাঁঠাল গাছ, পেঁয়াজ এবং আখ। আর 3 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট, কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন, 4 কার্বন, 3 কার্বন, 6 কার্বন। সো এই প্রশ্ন দুটির উত্তর তোমরা দাও। এই দুটো প্রশ্ন হচ্ছে C3 এবং C4 চক্র রিলেটেড প্রশ্ন। এখানে আমরা দেখছি যে প্রথম প্রশ্নটি হচ্ছে C4 উদ্ভিদ নিচের কোনটি, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে কত কার্বন বিশিষ্ট। এটা আমরা একটু দেখি। ওকে, সুলতানা বেগম 2 এর আনসার দিয়েছো। আচ্ছা, আমরা দেখি এখানে C4 উদ্ভিদ হচ্ছে আখ। C4 উদ্ভিদ কোনটা বলতো? আখ। এই আখের মধ্যে একই সাথে C3 চক্র এবং C4 চক্র, দুইটি চক্রই একই সাথে ঘটে থাকে। কেন? কারণ C4 উদ্ভিদগুলো আছে, C4 উদ্ভিদগুলা, এই C4 উদ্ভিদের মধ্যে C3 চক্র এবং C4 চক্র একই সাথে ঘটে থাকে, এবং এর জন্য এই আখের উৎপাদনটাও বেশি এবং আখের মধ্যে সালোক সংশ্লেষণের হারও বেশি। তারপরে 3 নম্বরের যে প্রশ্নটা ছিল অক্সালো অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে কয় কার্বন বিশিষ্ট? 4 কার্বন বিশিষ্ট। 4 কার্বন বিশিষ্ট। এটা কয় কার্বন বিশিষ্ট বলতো? 4 কার্বন বিশিষ্ট হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা হচ্ছে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থটাই হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ওকে, কৃপা অ্যান্সার দিয়েছো। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন বিশিষ্ট, যেহেতু এটা হচ্ছে C4 চক্রের প্রথম স্থায়ী পদার্থ। হ্যাঁ, তারপরে সুলতানা বেগম অ্যান্সার দিয়েছো। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এবার দেখো আলো ও ক্লোরোফিলের ভূমিকা, সালোক সংশ্লেষণে আলো ও ক্লোরোফিলের ভূমিকা আসলে কতটুকু বা কেন, সেটা রিলেটেড একটা সৃজনশীল এসেছিল ঢাকা বোর্ড 2023 সালের ঘ নাম্বারে। তো ঘ নাম্বার প্রশ্নটা এরকম যে আমরা একটু আগে এটার এই সেম বোর্ডের প্রশ্নের গ নাম্বারটা সলভ করেছিলাম, ওই যে আলোক নির্ভর পর্যায়ে এসেছিল, আর এবার এটা আমরা সলভ করব ক্লোরোফিল ও আলোর ভূমিকা। তো দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, সালোক সংশ্লেষণের বিক্রিয়া। এখানে পি এবং কিউ এই দুইটা উপাদান অপরিহার্য, এই দুইটা উপাদান হচ্ছে অপরিহার্য এই প্রক্রিয়াতে পি এবং কিউ হচ্ছে এই দুইটা উপাদান অপরিহার্য। এটা আমাদের বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ আলো এবং ক্লোরোফিলের ভূমিকা। একটা পি কি বলতো? পি হচ্ছে আলো, সূর্যের আলো, তাই না? এই আলোর ভূমিকা, আর কিউ হচ্ছে ক্লোরোফিলের মানে ভূমিকা। ক্লোরোফিল তাহলে আলোর ভূমিকা কি বলতো? যে আলো না থাকলে সবাত শোষণ সংগঠিত হতো না। আলো না থাকলে কি হতো না বলতো? তোমার হচ্ছে আলোক নির্ভর পর্যায় সেটা সংগঠিত হতো না। আলোক নির্ভর পর্যায়টি সংগঠিত হতো না। আলোক নির্ভর পর্যায় সংগঠিত হতো না। তারপরে আলোক শক্তির অপর্যাপ্ততার কারণে কি হতো বলতো? অপর্যাপ্ততার কারণে হচ্ছে পর্যাপ্ত রাসায়নিক শক্তি ঘাটতি হতো। পর্যাপ্ত রাসায়নিক শক্তির ঘাটতি হতো, তাই না? এরপর দেখো ক্লোরোফিলের ভূমিকার মধ্যে আমরা কি লিখতে পারি? ক্লোরোফিলের ভূমিকার মধ্যে আমরা লিখতে পারি হচ্ছে
ক্লোরোফিল হচ্ছে একটা জায়গা, যে জায়গাতে কি হয় বলতো, যে জায়গাতে হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটে থাকে। তো এইটা যদি হয় একটি প্লাস্টিড, এই প্লাস্টিডটা থাকে কিসের মধ্যে, একটি কোষের মধ্যে। কিসের কোষে? মেসোফিল কোষের মধ্যে। পাতার মেসোফিল টিস্যুর মেসোফিল কোষের মধ্যে যে প্লাস্টিড, সেই প্লাস্টিডের মধ্যে এই যে প্লাস্টিডের ম্যাট্রিক্সটা থাকে, থকথকে জেলির মতো পদার্থ, যেটাকে আমরা, যেটার মধ্যে কি থাকে বলতো, এই যে থাইলাকয়েড চক্র বা গ্রানা থাকে, সেগুলো আবার একটার সাথে একটা কানেক্টেড থাকে গ্রানাম ল্যামেলাম দিয়ে। কি দিয়ে? গ্রানাম ল্যামেলাম। তো এই যে একটা থাইলাকয়েডের মধ্যে মূলত কি থাকে? ক্লোরোফিল থাকে। তো সেই ক্লোরোফিলের মধ্যেই মূলত সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটে থাকে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটে থাকে। তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ঘটতো না যদি এই ক্লোরোফিলটা না থাকতো, বা ক্লোরোফিলের অভাবে বা ক্লোরোফিলের অনুপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটি ব্যাহত হতো। সো এই জন্য ক্লোরোফিলের ভূমিকা অপরিসীম। ক্লোরোফিলের ভূমিকা কি? অপরিসীম। আচ্ছা, এরপর আমরা দেখি সালোক সংশ্লেষণের ভূমিকা। দেখো, আমি যখন তোমাদের সালোক সংশ্লেষণ পড়াচ্ছিলাম তখন হচ্ছে একটা জিনিস আমি তোমাদের বলেছিলাম যে যখনই সালোক সংশ্লেষণের প্রভাব বা সালোক সংশ্লেষণের গুরুত্ব কথাটি আসবে তখন হচ্ছে কি করতে হবে, তখন আমাদের ওই যে অক্সিজেনের গুরুত্বের কথা বলতে হবে। যেমন দেখো, এখানে একটি প্রক্রিয়া আছে, রাজশাহী বোর্ড 2023 সালে আসছে প্রশ্নটি। এখানে দেখা যাচ্ছে যে এ হচ্ছে একটি প্রক্রিয়া, বি হচ্ছে একটি প্রক্রিয়া। এ প্রক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড কিসে পরিণত হচ্ছে? অক্সিজেনে পরিণত হচ্ছে। আর বি প্রক্রিয়াতে এই অক্সিজেনটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডে পরিণত হচ্ছে। তাহলে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনে পরিণত হচ্ছে আর অক্সিজেনটা কার্বন ডাই অক্সাইডে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াতে কি ঘটতেছে? কার্বন ডাই অক্সাইড অক্সিজেনে পরিণত হচ্ছে। কার্বন ডাই অক্সাইড কোন প্রক্রিয়াতে অক্সিজেনে পরিণত হয় বলতো? কার্বন ডাই অক্সাইড থেকে কখন অক্সিজেন উৎপন্ন হয়? কোন প্রক্রিয়াতে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, তাই না? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে কি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড অক্সিজেনে পরিণত হয়। তাহলে এই প্রক্রিয়ার মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রভাবটা তোমার এখানে লিখতে হবে। তো এখানে প্রভাবটা কি? আমাদের জীবজগতে এই অক্সিজেন যদি উৎপন্ন না হইতো তাহলে জীবজগতের অস্তিত্ব টিকে থাকতো না। কারণ অক্সিজেনের উপস্থিতিতেই বা অক্সিজেনের প্রেজেন্সই হচ্ছে আমরা বেঁচে থাকি। অক্সিজেনের উপস্থিতিতে আমরা বেঁচে থাকি। অক্সিজেন যদি না থাকতো তাহলে আমাদের কোষের যত ক্রিয়া বিক্রিয়াগুলো আছে, অর্থাৎ শ্বসন প্রক্রিয়া থেকে শুরু করে যত ধরনের বায়োকেমিক্যাল রিয়াকশনগুলো আছে সেগুলো সব থেমে যেত, যার কারণে আমরা কি হইতাম না, আমরা বেঁচে থাকতাম না এবং আমাদের শরীরের প্রত্যেকটা কোষ মারা যেত। কারণ প্রত্যেকটা কোষের মধ্যে অক্সিজেন পৌঁছানোর প্রয়োজন পড়ে, যার কারণে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে যেহেতু অক্সিজেন উৎপন্ন হয়, এই জন্য আমরা কি করি, এই জন্য আমরা হচ্ছে সালোক সংশ্লেষণের গুরুত্বটা উপলব্ধি করতে পারি, যে এর গুরুত্ব অপরিসীম। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন শ্বসন দেখব। সালোক সংশ্লেষণ আমি যে কয়টি টপিকস তোমাদের দেখিয়েছি এতক্ষণ, এই কয়টি টপিকস থেকেই বিগত বছরে প্রশ্ন এসেছে, সৃজনশীল এবং এমসিকিউ। এর বাইরে সালোক সংশ্লেষণ থেকে আর কোনো টপিকস আসেনি। সো এই টপিকসগুলোই যদি তোমরা ভালোভাবে পড়ো এবং এই টপিকস রিলেটেড সৃজনশীলগুলো যদি ভালো মতো পড়ো, তাহলে এখান থেকে ইনশাল্লাহ তোমরা সালোক সংশ্লেষণ অংশ থেকে একটি সৃজনশীল কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। শর্ট সিলেবাসে এই অধ্যায়টি থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি। একটি তো আসবে 100%, দুইটি আসার সম্ভাবনা থাকলে একটি সালোক সংশ্লেষণ থেকে আসবে এবং একটি শ্বসন পার্ট থেকে আসবে। ঠিক আছে? তো আমরা শ্বসন পার্টটা এখন দেখতে যাচ্ছি, শ্বসন বা রেসপিরেশন। শ্বসন বা রেসপিরেশন। তো শ্বসন জিনিসটা আমরা একটু বেসিকটা দেখে নিই। তো দেখো, এই যে শ্বসনের আমরা প্রকারভেদটা দেখবো আর হচ্ছে প্রভাবক দেখব, যে শ্বসন কয় প্রকার আর শ্বসনের ক্ষেত্রে কি কি প্রভাবক আছে যেগুলা শ্বসনকে প্রভাবিত করে, শ্বসন প্রক্রিয়াকে প্রভাবিত করে। তো শ্বসন মানে কি বলতো? রেসপিরেশন। শ্বসন মানে কি? রেসপিরেশন। শ্বসন মানে হচ্ছে রেসপিরেশন। এই শ্বসন প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়াতে অক্সিজেন
এর উপস্থিতিতে বা অক্সিজেন ব্যবহার করে যে প্রক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড গ্লুকোজ ভেঙে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এবং এটিপি বা শক্তি উৎপন্ন হয়। তাহলে অক্সিজেন দিয়ে আমরা কি করি বলতো? অক্সিজেন দিয়ে আমরা গ্লুকোজকে জারিত করি বা গ্লুকোজকে আমরা ভেঙে ফেলি। ভেঙে আমরা কি তৈরি করি? ভেঙে কার্বন ডাই অক্সাইড এবং শক্তি উৎপন্ন করি আমরা যেই প্রক্রিয়াতে, সেই প্রক্রিয়াকে বলা হয় শ্বসন বা রেসপিরেশন। তো এই শ্বসন দুই প্রকার। এই শ্বসন কয় প্রকার? দুই প্রকার। এই শ্বসন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সবাত শোষণ আর একটা হচ্ছে অবাত শোষণ। তো সবাত শোষণের ধাপ কি কি? সবাত শোষণে 4টি ধাপ। 1 নম্বর ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, 2 নম্বর ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, 3 নম্বর ধাপ হচ্ছে ক্রেবস চক্র এবং 4 নম্বর ধাপ হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর অবাত শোষণের 2টা ধাপ, একটা হচ্ছে ইনকমপ্লিট অক্সিডেশন অফ গ্লুকোজ, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ, গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। আর 2 নম্বরটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের বিজারণ বা রিডাকশন অফ পাইরুভিক অ্যাসিড, রিডাকশন অফ পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডের বিজারণ। তাহলে এখানে 4টা, এখানে 6টা, টোটাল মানে 2টা, টোটাল 6টা সাব ব্রাঞ্চ বা সাব টাইপ অফ রেসপিরেশন প্রসেস। ঠিক আছে, মূল টাইপ হচ্ছে 2টা, মূল প্রক্রিয়া কয়টা? 2টা, একটা হচ্ছে সবাত শোষণ, একটা অবাত শোষণ। সবাত শোষণ 4 প্রকার বা 4টি ধাপে ঘটে, আর অবাত শোষণের কয়টি ধাপ? 2টি ধাপ। এবার দেখো প্রভাবক, কিছু দেখবো আমরা বাহ্যিক প্রভাবক যেটা বাইরে থেকে প্রভাবিত করে, বাইরে থেকে শ্বসন প্রক্রিয়াকে প্রভাবিত করে। আর কিছু আছে অভ্যন্তরীণ প্রভাবক যেটা উদ্ভিদের ভিতর থেকেই শ্বসন প্রক্রিয়াকে প্রভাবিত করে। তাহলে বাহ্যিক প্রভাবক কি কি? বাহ্যিক প্রভাবক হচ্ছে তাপমাত্রা। বাহ্যিক প্রভাবক কি? তাপমাত্রা, অক্সিজেন, পানি, আলো এবং কার্বন ডাই অক্সাইড। আর অভ্যন্তরীণ প্রভাবক কি কি বলতো? খাদ্যদ্রব্য, উদ্ভিদের বয়স, কোষের বয়স, অজৈব লবণ এবং কোষস্থ পানি বা কোষের ভিতরের যে পানি, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক কিসের? শ্বসনের। ওকে, এখন আমরা দেখব আচ্ছা, এখান থেকে আমরা শ্বসনের সংজ্ঞাটা একটু দেখতে পারি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহে যৌগিক খাদ্যদ্রব্য জারিত হয়ে সরল খাদ্যে পরিণত হয়। তাহলে যৌগিক খাদ্যদ্রব্য বলতে কাকে বোঝানো হয়েছে? যৌগিক খাদ্যদ্রব্য বলতে হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তো কার্বোহাইড্রেট বা শর্করাকে বোঝানো হয়েছে। আর সরল দ্রব্য মানে কি বলতো? এটিপি বা শক্তি, এটিপি বা শক্তিকে বোঝানো হয়েছে। তো উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চল মানে কি? ফুল ও পাতার কুঁড়ি, অঙ্কুরিত বীজ, মূল ও কাণ্ডের অগ্রভাগ, এই সকল অংশে শ্বসনের হারটা হচ্ছে বেশি। তাহলে শ্বসন হতে গেলে আমার কি কি জিনিস লাগবে? শ্বসন হতে গেলে আমার লাগবে হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড, শর্করা। শর্করাকে আমরা অক্সিজেন দিয়ে যদি জারিত করি, ওকে, শর্করাকে যদি আমরা অক্সিজেনের সাথে জারিত করি তাহলে সেটা এটিপিতে বা শক্তিতে পরিণত হয় এবং কার্বন ডাই অক্সাইড বের হয়। তাহলে দেখো শ্বসন কয় প্রকার? শ্বসন 2 প্রকার, একটা হচ্ছে সবাত শোষণ আর একটা হচ্ছে অবাত শোষণ। তাহলে স মানে কি বলতো? সহ। স মানে কি? সহ। সহ মানে কি? মানে এটা দরকার। আর বাতাস মানে কি? অক্সিজেন, তার মানে বাতাস সহ। তার মানে যেই শ্বসন প্রক্রিয়াতে বাতাসের দরকার হয়, অর্থাৎ অক্সিজেন দরকার হয়, তাকে বলা হয় সবাত শোষণ। আর অ মানে কি? অ মানে নেই বা দরকার নেই, প্রয়োজন নেই। আর বাত মানে কি? বাতাস। বাতাস মানে অক্সিজেন, তার মানে অক্সিজেন এর প্রয়োজন থাকবে না যেই শ্বসন প্রক্রিয়াতে, সেই শ্বসন প্রক্রিয়াকে আমরা অবাত শোষণ বলি। কি শোষণ বলি? অবাত শোষণ বলি। ঠিক আছে, তাহলে শ্বসন কয় প্রকার? 2 প্রকার, একটি সবাত শোষণ, একটি হচ্ছে অবাত শোষণ। এবার দেখো আমরা অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শোষণটা দেখব। অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শোষণ কাকে বলে? যেই শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়। শ্বসনিক বস্তু কি হয়? সম্পূর্ণরূপে জারিত হয়। শ্বসনিক বস্তু, এটা কি? শ্বসনিক বস্তু। শ্বসনিক বস্তু কি? শ্বসনিক বস্তু হচ্ছে গ্লুকোজ, C6H12O6, C6H12O6, এটা হচ্ছে শ্বসনিক বস্তু। এটাই হচ্ছে
শ্বসনিক বস্তু মানে কি? শ্বসন প্রক্রিয়াতে যেই বস্তুটার প্রয়োজন হয় তাকে শ্বসনিক বস্তু বলে। তাহলে দেখো এখানে বিক্রিয়াটি কিরকম, যে এক অণু গ্লুকোজ কি করছে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে এনজাইমের উপস্থিতিতে, বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং শক্তি, শক্তি মানে কি বলতো, এটিপি, তাই না? এটিপি তৈরি করছে, এখানে শক্তি বা এটিপি তৈরি করছে। কতটুকু শক্তি? 686 কিলো ক্যালোরি পার মোল, প্রতি এক মোল। প্রতি এক মোল গ্লুকোজকে অক্সিজেনের সাথে 6 অণু অক্সিজেনের সাথে জারিত করলে আমরা 686 কিলো ক্যালোরি শক্তি পাই, মানে উদ্ভিদরা পায় আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এইখানে দেখো অক্সিজেনের প্রয়োজন হয়েছে না, এই যে গ্লুকোজকে জারিত করতে বা গ্লুকোজ থেকে শক্তি পাইতে। এই গ্লুকোজটা আসছে কোত্থেকে? এই গ্লুকোজটা আসছে হচ্ছে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে, তাই না? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে যে গ্লুকোজ উৎপন্ন হয়েছে সেটা কি বলতো, সেটা কি জারিত করে আমরা সরল খাদ্যে বা এটিপি বা শক্তিতে রূপান্তরিত করি, যে প্রক্রিয়ার মাধ্যমে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, সেই প্রক্রিয়াকে আমরা অ্যারোবিক রেসপিরেশন বা সবাত শ্বসন বলে থাকি। ঠিক আছে, তো সবাত শ্বসনে কি হয়, এক অণু গ্লুকোজ জারিত হয়ে সর্বমোট 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38 অণু এটিপি তৈরি হয়। তাহলে এইটা হয় কিসে? এটা হয় সবাত শ্বসনে। এটা কিসে হয় বলতো? সবাত শ্বসনে। বুঝতে পেরেছো? সবাত শ্বসনে এক অণু গ্লুকোজ জারিত হয়ে সর্বমোট 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং 38 অণু এটিপি তৈরি হয়। এই 38 অণু এটিপির কিভাবে তৈরি হয় সেটা আমরা দেখব। আচ্ছা, এবার দেখো সবাত শ্বসনের ধাপগুলা কি কি। সবাত শ্বসনের 4টা ধাপ। সবাত শ্বসনে কয়টা ধাপ? 4টা। কয়টা? 4টা ধাপ। 1 নম্বর বা প্রথম যে ধাপটা সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস। প্রথম ধাপটা কি? গ্লাইকোলাইসিস। প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। 2 নম্বর ধাপ হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। 3 নম্বর ধাপ হচ্ছে ক্রেবস চক্র। 4 নম্বর ধাপ হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তো এইগুলার আমরা যদি একটু ডিটেলসটা দেখি, দেখো এই প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ জারিত হয়ে কি হয় বলতো? 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2 এবং 4 অণু এটিপি, তাই না? এই যে দেখো এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া করে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। পাইরুভিক অ্যাসিডের সংকেতটা খেয়াল করো, C3H4O3। তার মানে এটা কি 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ না? 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ না? হ্যাঁ। তো এই ধাপে 4 অণু এটিপি তৈরি হয়। 4 অণু এটিপি তৈরি হয়, যার মধ্যে 2 অণু খরচ হয়ে যায়। 2 অণু কি হয়? খরচ হয়। 2 অণু খরচ হইলে থাকে কয় অণু? 2 অণু থাকে। যদি 4 অণু উৎপন্ন হইয়া 2 অণু খরচ হয়ে যায় তাহলে বাকি থাকে 2 অণু। আর NADH2 উৎপন্ন হয়। ঠিক আছে, এখানে NADH2 উৎপন্ন হয় কতটুকু? NADH2 উৎপন্ন হয় 2 অণু। NADH2 কত অণু উৎপন্ন হয়? 2 অণু। NADH2 কিন্তু 2 অণু উৎপন্ন হয়। তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া সাইটোপ্লাজমে ঘটে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া অর্থাৎ সবাত শ্বসনের প্রথম ধাপ, সবাত শ্বসনের প্রথম ধাপটি ঘটে কোথায়? কোষের কোন জায়গাতে ঘটে? তো কোষের সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমে হচ্ছে এই গ্লাইকোলাইসিস ধাপটা ঘটে থাকে। আর বাকি যে 3টি ধাপ আছে, এই যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র ও ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই 3টা ধাপ ঘটে হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে। কোথায়? কোষের মাইটোকন্ড্রিয়া বা পাওয়ার হাউস অফ এ সেল বলা হয় যাকে, অর্থাৎ কোষের শক্তিঘর বলা হয় যাকে, সেখানে হচ্ছে বাকি 3টা ধাপ ঘটে থাকে। আর প্রথম ধাপটা ঘটে থাকে কোথায়? কোষের সাইটোপ্লাজমে। তো এখানে আমরা দেখলাম কি কি গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে 3টা জিনিস উৎপন্ন হয়েছে। কি কি উৎপন্ন হয়েছে বলতো? এক অণু গ্লুকোজ জারিত হয়েছে। এখানে এক অণু গ্লুকোজ কি হয়েছে? জারিত হয়েছে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। বিক্রিয়া করে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। তারপরে 4 অণু এটিপি তৈরি হয়েছে, যার মধ্যে -2 মানে 2 অণু খরচ হয়েছে। আর 2 অণু NADH2 উৎপন্ন হয়েছে। ঠিক আছে, NADH2 উৎপন্ন হয়েছে। NADH2 উৎপন্ন হয়েছে। তো মনে রাখবা, এক অণু NADH2 থেকে আমরা কত অণু এটিপি পাই জানো? এক অণু NADH2 থেকে আমরা 3 অণু এটিপি পাই। 3 অণু এটিপি পাই। এটা একটু মুখস্থ রাখবা যে একটা NADH2 থেকে আমরা কয়টা এটিপি পাই? 3টা এটিপি পাই। তাহলে 2টা NADH2 থেকে আমরা 3 গুণ 2 6টা এটিপি পাই। যদি 4টা NADH2 হয় তাহলে 4 গুণ 3, তাহলে 3 4 12 এটিপি আমরা পাবো। এরপর দেখো 2 নম্বর ধাপটা হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিটা কিরকম? যে গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড
ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট, মানে এখানে মূলত 2 অণু অ্যাসিটাইল কোয়ে এনজাইম সৃষ্টি হয়, 2 অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়, 2 অণু NADH2 উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি মাইটোকন্ড্রিয়াতে ঘটে, এটা সাইটোপ্লাজমে না। আচ্ছা, তো এখন এখানে কি কি উৎপন্ন হয় দেখো, 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং 2 অণু NADH2। তাহলে এখানে কি কি উৎপন্ন হবে, 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, তারপরে 2 অণু অ্যাসিটাইল কোয়ে এনজাইম, অ্যাসিটাইল কোয়ে কি বলতো, কোয়ে, এ মানে কি এনজাইম, কোয়ে এনজাইম, অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয় 2 অণু, আর 2 অণু NADH2 উৎপন্ন হবে। এই তিনটা জিনিস উৎপন্ন হবে, 2 অণু কি উৎপন্ন হবে বলতো, NADH2 উৎপন্ন হবে। তাহলে এই যে তিনটা জিনিস উৎপন্ন হবে কোন প্রক্রিয়াতে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টির প্রক্রিয়াতে এই তিনটা জিনিস উৎপন্ন হবে। আর গ্লাইকোলাইসিসে উৎপন্ন হবে এই তিনটা জিনিস, 2 অণু পাইরুবিক অ্যাসিড, 4 অণু ATP যেখান থেকে 2 অণু খরচ হয়ে যাবে, আর হচ্ছে 2 অণু NADH2 উৎপন্ন হবে। আর আমরা জানবো যে 1 অণু NADH2 থেকে 3 অণু ATP পাওয়া যায়, 1 অণু NADH2 থেকে 3 অণু ATP পাওয়া যায়। তো এভাবে আমরা এই যে দুইটা প্রক্রিয়া দেখলাম, ধাপ 1 এবং ধাপ 2, অর্থাৎ গ্লাইকোলাইসিস সৃষ্টি এবং গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। ওকে, তো স্যার এখন আমাদের সাথে আছেন, ধন্যবাদ স্যার। এরপরে দেখো 3 নাম্বার যে ধাপ সেটা হচ্ছে ক্রেবস চক্র। 3 নাম্বার ধাপটার নাম কি, ক্রেবস চক্র। তো ক্রেবস চক্রতে কি কি হয় দেখো, এখানে ইংরেজ প্রাণ রসায়নবিদ বা ইংরেজ বায়োকেমিস্ট স্যার হ্যান্স ক্রেবস এই চক্র আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে ক্রেবস চক্র বলা হয়েছে। এই পর্যায়ে অ্যাসিটাইল কোয়ে মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। এই চক্রে কি হয় বলতো, 3 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হবে। কি উৎপন্ন হবে, তারপরে হচ্ছে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NADH2, 2 অণু FADH2 এবং 1 অণু GTP। তাহলে এই 4টা জিনিস উৎপন্ন হবে, ঠিক আছে? কয়টা জিনিস উৎপন্ন হবে, 4টা জিনিস, কার্বন ডাই অক্সাইড, NADH2, FADH2, GTP। 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু FADH2, 2 অণু FADH2, NADH2 আর FADH2 আর হচ্ছে 1 অণু GTP। এই 4টা জিনিস উৎপন্ন হবে ক্রেবস চক্রে। আরেকটা জিনিস মনে রাখবা এখানে, যে আমরা অলরেডি জানি যে 1 NADH2 থেকে আমরা কতটুকু ATP পাই, আমরা 3 ATP পাই। কত ATP পাই, 3 ATP। আর 1 FADH2 থেকে আমরা 2 ATP পাবো। আর 1 GTP থেকে আমরা 1 ATP পাবো। 1 GTP থেকে আমরা 1 ATP পাবো, এই জিনিসটা মনে রাখবা। সর্বশেষ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহতন্ত্র। এখানে নতুন করে কিছু উৎপন্ন আর হবে না, যা উৎপন্ন হওয়ার প্রথম 3টা ধাপে উৎপন্ন হয়েছে। ওই 3টা ধাপের ATPর হিসাবটাই আমরা একটু পরেই করব। তো দেখো এখানে ইলেকট্রন প্রবাহতন্ত্রে পূর্বে উৎপাদিত NADH2 যেটা হচ্ছে বিজারিত হয়ে NAD হয় আর কি, বিজারিত মানে হাইড্রোজেন বাদ থাকা, আর FADH2 উৎপন্ন হয়। এগুলো জারিত হয়ে প্রচুর ATP, পানি এবং ইলেকট্রন এবং ফসফেট উৎপন্ন হয়, যেটি মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়। অর্থাৎ এখানে ইলেকট্রনগুলা হচ্ছে উৎপন্ন হয়, সেই ইলেকট্রনগুলা একটা চেইনের মাধ্যমে চলে থাকে। সো এই হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এখন আমরা যদি এই 4টা জিনিসের হিসাব করি একটা ছক এঁকে, সবাত শ্বসনে আমরা যদি শক্তির হিসাবটা করি, সবাত শ্বসনে শক্তির হিসাব, সবাত শ্বসনে শক্তির হিসেব, সবাত শ্বসনে শক্তির হিসাবটা যদি আমরা করি তাহলে আমরা দেখবো এখানে কি হয় বলতো, 1 অণু গ্লুকোজ থেকে কি উৎপন্ন হয়, 38 অণু ATP উৎপন্ন হয়। কত অণু ATP, 38 অণু ATP উৎপন্ন হয়। তাহলে 1 অণু গ্লুকোজ জারিত হয়ে মানে অক্সিজেনের উপস্থিতিতে 38 অণু ATP তৈরি হয়। এটা কিভাবে তৈরি হয় আমরা একটু ছকের মাধ্যমে যদি দেখি, তো মূলত 3টি পর্যায়ে এখানে সবাত শ্বসনের যে 3টি ধাপে কি পরিমাণ ATP উৎপন্ন হয় সেটাই আমরা দেখব। আর যেহেতু ইলেকট্রন প্রবাহ তন্ত্রে কোনো ATP উৎপন্ন হয় না, ওটা আমরা দেখব না। তাহলে দেখো আমরা 4টা জিনিস দেখি, 1 2
3 4 আমাদের ধাপ কয়টা? 3টা ধাপে আমরা কি কি উৎপন্ন হয় সেটা দেখব। প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস, তারপরে হচ্ছে ক্রেবস চক্র, তারপরে অ্যাসিটাইল কোয়ে। আচ্ছা, তাহলে দেখো প্রথমে শ্বসনের পর্যায়। শ্বসনের পর্যায় কোন কোন পর্যায় সেগুলো আমরা লিখব। তারপরে হচ্ছে উৎপাদিত বস্তু, উৎপাদিত বস্তু, ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি, আর সর্বশেষ হচ্ছে নিট শক্তি, মানে ব্যয় হয়ে সর্বশেষে অবশিষ্ট কতটুকু থাকে, নিট এনার্জি বা নিট শক্তি, নিট এনার্জি বা নিট শক্তি। এই জিনিসগুলাই হচ্ছে আমরা এখন দেখব। তো প্রথমেই দেখো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিসে আমরা কি কি দেখেছিলাম বলতো? কি কি উৎপন্ন হয়েছিল? 3টা জিনিস, 3টা জিনিস উৎপন্ন হয়েছিল, তাই না? গ্লাইকোলাইসিস ধাপে 3টা জিনিস উৎপন্ন হয়েছিল, 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2 আর 4 অণু ATP। কয় অণু? 4 অণু ATP। তাহলে সেই 3টা জিনিস আমরা লিখি। কয়টা? 1টা 2টা 3টা, 3টা জিনিস উৎপন্ন হয়েছে, তাই না? তো প্রথমে উৎপন্ন হয়েছে কি? 2 অণু পাইরুভিক অ্যাসিড, আমি সংক্ষেপে PA লিখলাম, পাইরুভিক অ্যাসিড, আর 2 অণু NADH2, 2 অণু NADH2 উৎপন্ন হয়েছে, আর 4 অণু ATP উৎপন্ন হয়েছে। কয় অণু? 4 অণু ATP, 4 অণু ATP, 4 অণু ATP উৎপন্ন হয়। তো সেখান থেকে ব্যয়িত শক্তি, কতটুকু শক্তি ব্যয় হয়? এখান থেকে 2 অণু ATP ব্যয় হয়। কয় অণু? 2 অণু ATP এখানে খরচ হয়। 2 অণু ATP যদি খরচ হয়ে থাকে তাহলে আমার নিট উৎপাদন কতটুকু বা নিট শক্তি কতটুকু বলতো? এই 4 অণু ATP থেকে 2 অণু চলে গিয়েছে, তাহলে এখানে 2 অণু ATP থাকে না? 2 অণু ATP থাকে। আর এই যে 2 অণু NADH2, আমরা জানি 1 অণু NADH2 থেকে 3 অণু ATP পাওয়া যায়। তাহলে 2 অণু NADH2 থেকে কত অণু ATP পাওয়া যাবে? 3 গুণ 2 6 অণু ATP। তাহলে আমরা এখানে 6 অণু ATP পাবো 2 অণু NADH2 থেকে। আর এখান থেকে 4 অণু ATP থেকে 2 অণু ATP চলে গেলে বাকি থাকে কত অণু ATP বলতো? 2 অণু ATP। তার মানে টোটাল 6 আর 2 8 অণু ATP আমার নিট শক্তি বা নিট উৎপাদন হবে গ্লাইকোলাইসিসে। বুঝতে পেরেছো? ওকে, এরপরে আমরা দেখি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তো অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তো এখানে আমরা দেখব এখানেও 3টি জিনিস উৎপন্ন হবে। কয়টি বলতো? 3টি। কি কি উৎপন্ন হবে? এখানে উৎপন্ন হবে 2 অণু অ্যাসিটাইল কোয়ে এনজাইম, 2 অণু অ্যাসিটাইল কোয়ে এনজাইম, 2 অণু অ্যাসিটাইল কোয়ে এনজাইম। তারপর আর কি হবে? 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, আর 2 অণু NADH2 উৎপন্ন হবে, 2 অণু NADH2 উৎপন্ন হবে। তো এখান থেকে ব্যয়িত হবে কি কি? ব্যয়িত হবে 2 অণু পাইরুভিক অ্যাসিড, যেটা আগে উৎপন্ন হয়েছিল সেটা এই অ্যাসিটাইল কোয়ে এসে সেটা কি হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে। গ্লাইকোলাইসিসে যে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল না, সেটা এই অ্যাসিটাইল কোয়েতে এসে ব্যয় হয়ে যাবে। তাহলে ব্যয় হবে কি? 2 অণু পাইরুভিক অ্যাসিড এখানে ব্যয় হবে। তো 2 অণু পাইরুভিক অ্যাসিড যদি ব্যয় হয় তাহলে এখানে আমার নিট শক্তি কত থাকে বলতো? নিট শক্তি হিসাবে এখানে কি কি পাবো আমরা? যেহেতু 2 অণু কার্বন ডাই অক্সাইড আমরা পাইছি, তো 2 অণু কার্বন ডাই অক্সাইড আমরা লিখবো এখানে, আর 2 অণু NADH2, আমরা জানি 1 অণু NADH2 থেকে যেহেতু 3 অণু ATP পাওয়া যায়, তাহলে 2 অণু NADH2 থেকে 6 অণু, কয় অণু বলতো? 6। আচ্ছা, বাংলায় লিখি 6 অণু, এখানে 6 অণু ATP, এখানেও 6 অণু ATP আমরা পাই নিট উৎপাদন হিসেবে। কোন পর্যায়ে? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। এরপরে 3 নাম্বার পর্যায়ে বা ক্রেবস চক্র, যেটা ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল যেটাই বলো, ক্রেবস সাইকেল বা ক্রেবস চক্র। এই ক্রেবস চক্রতে আমরা 4টা জিনিস পাই। কয়টা জিনিস? 4টা জিনিস।
1 নম্বরে আমরা 4 অণু কার্বন ডাই অক্সাইড পাই। কত অণু বলো তো? 4 অণু কার্বন ডাই অক্সাইড পাই। তারপরে হচ্ছে আমরা 6 অণু NADH2, 2 অণু FeDH2, 6 অণু NADH2, 2 অণু FeDH2, আর সর্বশেষে আমরা কত পাই? আমরা 2 অণু GTP পাই, 2 অণু GTP পাই। ঠিক আছে, তাহলে এবার এখানে ব্যয়িত হবে কতটুকু বলো তো? ব্যয়িত হবে, আমরা আগের পর্যায়ে যে 2 অণু অ্যাসিটাইল কোয়ে পেয়েছিলাম না, সেই আগের পর্যায়ে 2 অণু অ্যাসিটাইল কোয়ে এখানে ব্যয় হবে, ক্রেবস চক্রতে এসে ব্যয় হবে। 2 অণু অ্যাসিটাইল কোয়ে এখানে কি হবে? ব্যয় হবে। 2 অণু অ্যাসিটাইল কোয়ে এখানে ব্যয় হবে। যদি 2 অণু অ্যাসিটাইল কোয়ে এখানে চলে যায়, তাহলে আমার নিট উৎপাদন কি থাকে? নিট উৎপাদন থাকে হচ্ছে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 4 অণু কার্বন ডাই অক্সাইড। তারপর দেখো 6 অণু NADH2 আছে। আমরা জানি 1 অণু NADH2 থেকে 3 ATP, তাহলে 6 অণু NADH2 থেকে 3 6 18 ATP আমরা পাবো। তাহলে 6 গুণ 3 অর্থাৎ 18 অণু ATP পাবো। 6 অণু NADH2 থেকে আমরা 18 অণু কি পাবো? ATP পাবো। তারপরে দেখো আমরা জানি 1 অণু FeDH2 থেকে আমরা 2 অণু ATP পাই। তাহলে 2 অণু FeDH2 এখানে আছে। কয় অণু আছে? এই যে 2 অণু FeDH2 আছে। 2 অণু FeDH2 থেকে আমরা 2 গুণ 2 অর্থাৎ 4 অণু, 2 গুণ 2 4 অণু ATP পাবো, 4 অণু ATP পাবো। সর্বশেষে দেখো 2 অণু GTP আছে। আর আমরা জানি 1 অণু 1 GTP থেকে আমরা একটা ATP পাই, একটি GTP থেকে আমরা একটি ATP পাই। তাহলে এখানে 2টি GTP আছে, 2টি GTP থেকে আমরা কত? 2 গুণ 1 মানে 2টি ATP পাবো। তাহলে এই হচ্ছে আমার টোটাল নিট ATP। এবার আমি টোটাল নিট ATP বা নিট উৎপাদনের ATP গুলো আমি হিসাব করব, যোগ করব, দেখি আমার কত টোটাল হয়। এখানে হচ্ছে 6 ATP আর 2 ATP কত? 8। এই 8 আর এখানে হচ্ছে 6 ATP, 8 আর 6 কত? 14, 14। আর 14 বা 14 আর এখানে হচ্ছে 18, 18 আর 14 কত হবে? 32, 32 ATP আর এখানে 4 ATP কত? 36 ATP, 36 ATP আর সর্বশেষে 2 ATP কত? 36 আর 2 38 ATP, 38 ATP, 38 অণু ATP। তো এই যে 38 অণু ATP আমরা নিট উৎপাদন পাইলাম, এটাই হচ্ছে সবাত শোষণে আমরা 1 অণু গ্লুকোজকে, 1 অণু গ্লুকোজ, এই গ্লুকোজটা পেয়েছি আমরা সালোক সংশ্লেষণ থেকে। সেই সালোক সংশ্লেষণ উৎপন্ন যে গ্লুকোজটা আমরা পেয়েছি, শর্করা জাতীয় খাদ্য, এটাকে অক্সিজেনের উপস্থিতিতে জারিত করে আমরা 38 অণু ATP পাবো। এই যে দেখো সর্বশেষে 38 অণু ATP আমরা পেয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এটি পরীক্ষাতে আসবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই ছকটি পরীক্ষার জন্য 100% বাধ্যতামূলক। ওকে, কৃপা ক্লিয়ার, শশী ওকে। আচ্ছা, এরপরে দেখো আমরা সবাত শোষণের শক্তির হিসাবটা দেখলাম। সবাত শোষণের শক্তির হিসাব দেখার পরে আমরা চলে যাব হচ্ছে সবাত শোষণের প্রবাহ চিত্র। এটাকে আমরা কি বলবো? সবাত শোষণের প্রবাহ চিত্র। এই প্রবাহ চিত্রটাও তোমাদের পরীক্ষাতে আসবে। এই ছকটি আসবে, এই যে ছকটি আসবে, সবাত শোষণে 38 অণু কিভাবে উৎপন্ন হয় সেটির এই যে হিসাবটা আসলে এই ছকটি দিবা, 38 অণুর ছক। আর যদি প্রবাহ চিত্র আসে যে সবাত শোষণ প্রক্রিয়াটি বর্ণনা করো বা সবাত শোষণ প্রক্রিয়াটি প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাও, তখন এভাবে দিবা। এটাও পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। দুইটা যদিও সেম জিনিস, জাস্ট একটা প্রবাহ চিত্রের মাধ্যমে আর একটা হচ্ছে শুধু শক্তির হিসাব। ঠিক আছে, তো এখানে দেখো কি হয়। প্রথমে আমরা জানি যে শ্বসন মানেই তো এখানে আমাদের শ্বসনিক বস্তু হিসেবে কি থাকবে? গ্লুকোজ থাকবে। সবাত শোষণ মানেই শ্বসনিক বস্তু হিসেবে গ্লুকোজ থাকবে। এই গ্লুকোজ কিসে পরিণত হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হবে। এটা একটা পাইরুভিক অ্যাসিড, এটা একটা পাইরুভিক অ্যাসিড, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে, তাই না? গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে কিসে পরিণত হয়? এই গ্লুকোজ 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। আর এখানে কি উৎপন্ন হয়? 4টা ATP এবং 2টা NADH2 উৎপন্ন হয়। তো পরবর্তীতে এই যে একটা পাইরুভিক অ্যাসিড, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড অ্যাসিটাইল কোয়ে বের হয় এবং সেটা হচ্ছে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়।
সেই অ্যাসিটাইল কোয়েটা ক্রেবস চক্রের মধ্যে ঢুকে ক্রেবস চক্র থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়। আবার এখান থেকেও সেম, দেখো কার্বন ডাই অক্সাইড অ্যাসিটাইল কোয়ে, সেই অ্যাসিটাইল কোয়ে থেকে ক্রেবস চক্র থেকে কিসে পরিণত হয়? এই ক্রেবস চক্র হইতে গেলে 3টে NADH2 FeDH2 GTP, এখানে 3টা NADH2, এখানে 3টে NADH2, এই পাশে একটা FeDH2, এই পাশে একটা FeDH2, এই পাশে একটা GTP, এখানে একটা GTP, টোটাল মিলিত হয়ে এখানে কি উৎপন্ন হয়েছে দেখো তো? এই 2 কার্বন ডাই অক্সাইড, এই 2 কার্বন ডাই অক্সাইড, 2 2 কত? 4, আর এখানে হচ্ছে এই একটা 5টা, এখানে এই একটা 6টা, এই 6টা কার্বন ডাই অক্সাইড এর সাথে পানি যুক্ত হয়েছে এবং এখানে কি উৎপন্ন হয়েছে বলো তো? কার্বন ডাই অক্সাইড, পানি, 38 ATP এবং তাপ শক্তি, এগুলো উৎপন্ন হয়েছে কি থেকে? এই গ্লুকোজটা থেকে। এই গ্লুকোজ থেকে এই যে আমার 38 অণু ATP উৎপন্ন হইল এবং কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ শক্তিও সাথে উৎপন্ন হয়েছে, এটাই হচ্ছে সবাত শ্বসনের প্রবাহ চিত্র। আশা করি বুঝতে পেরেছো। এটা পরীক্ষাতে আসার মতোই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা হয় প্রবাহ চিত্র অথবা 38 অণু এটিপির ছক, যে কোনো একটা প্রশ্নে তোমাদের আসবেই। এখান থেকে প্রশ্ন আসলে এই দুইটা জিনিসের মধ্য থেকে একটা জিনিস পরীক্ষাতে 100% আসবে। ওকে, বুঝতে পেরেছো সবাই? ওকে, ক্লিয়ার? কৃপা, সুলতানা বেগম ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাত শ্বসন আমাদের শেষ। সবাত শ্বসন থেকে প্রশ্ন আসলে এখান থেকেই বা এর মধ্যেই প্রশ্ন আসবে। সবাত শ্বসন থেকে আমাদের আর কিছু পড়ার দরকার নেই। এখন এই যে ছকটা আমি একটু আগে যেটি দেখিয়েছি, সেই ছকটি আবার এখানেও দেখানো আছে, তোমরা চাইলে এখান থেকেও দেখতে পারো। এই যে শ্বসন গ্লাইকোলাইসিসে হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু NADH2 আর 4 অণু ATP উৎপন্ন হয়। সেখান থেকে 2 অণু ATP খরচ হলে 6 অণু ATP উৎপন্ন হয় হচ্ছে এই যে 2 অণু NADH2 উৎপন্ন হয়েছে না? তো 1 অণু NADH2 থেকে 3 অণু ATP উৎপন্ন হলে 2 অণু NADH2 থেকে 6 অণু ATP উৎপন্ন হয়। আর এখান থেকে 4 অণু থেকে 2 অণু খরচ হয়ে গেছে, তাহলে 2 অণু ATP এখানে বাকি থাকে। অ্যাসিটাইল কোয়ে এই পর্যায়ে হচ্ছে 2 অণু অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন হয়, 2 অণু কার্বন ডাই অক্সাইড আর 2 অণু NADH2 উৎপন্ন হয়। যেখান থেকে খরচ হয় কি 2 অণু পাইরুভিক অ্যাসিড, যেটা আমার আগে উৎপন্ন হয়েছিল, আগের গ্লাইকোলাইসিস পর্যায়ে যেটা উৎপন্ন হয়েছিল, এখানে এসে সেটা খরচ হয়ে গেছে। খরচ হওয়ার পরে এখানে বাকি যেগুলো থাকে আমার নিট শক্তি হিসাবে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু ATP উৎপন্ন হয়। আর ক্রেবস চক্রে আমার 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, 6 অণু NADH2 উৎপন্ন হয়, 2 অণু FeDH2 উৎপন্ন হয় এবং 2 অণু GTP। তাহলে 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। এর সাথে 6 অণু NADH2 মানে কি? 1 অণু NADH2 তে 3 অণু GTP, তাহলে 6 এ 3 6 18। তারপরে 2 অণু FeDH2, 1 অণু FeDH2 থেকে 2 অণু ATP পাওয়া যায়। তাহলে 2 অণু ATP থেকে মানে FeDH2 থেকে 2 গুণ 2 মানে 4 ATP পাওয়া যায়। আর 2 অণু GTP থেকে 2 অণু ATP পাওয়া যায়, কারণ 1 অণু GTP থেকে 1 অণু ATP হলে 2 অণু GTP থেকে 2 অণু ATP হবে। তাহলে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, সবগুলো যোগ করে এখানে এই 38 অণু ATP আর 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। হয় এই ছকটা অথবা আগের প্রবাহ চিত্র, এই দুইটা জিনিসের মধ্য থেকে একটা জিনিস তোমাদের এই চ্যাপ্টার থেকে, শ্বসন টপিক থেকে প্রশ্ন আসলে এখান থেকে যে কোনো একটা দিবে 100%। ওকে, এরপর আমরা সর্বশেষ টপিক আজকের ক্লাসের এবং শ্বসনের সর্বশেষ টপিক যেটা অর্থাৎ অবাত শ্বসন, সে অবাত শ্বসনটা দেখার মাধ্যমে আজকের ক্লাসটা আমরা শেষ করে দিব এবং সর্বশেষে আমরা কিছু সৃজনশীল এবং MCQর মাধ্যমে এটা শেষ করে দিব। সো আমরা দেখি সর্বশেষ টপিক যেটা আছে। আচ্ছা, এখানে এটা দেওয়া হয় নাই, আমি এখান থেকে কিছু সৃজনশীল দেখাই। ওকে, তো দেখো আমাদের এই যে শ্বসন, ঠিক আছে? তো শ্বসনের মধ্যে আমরা প্রথমেই যে সৃজনশীলটা দেখব, সেই সৃজনশীলটা হচ্ছে এটা, এই যে সবাত শ্বসনের যে সৃজনশীলটা। এখানে কি বলছে দেখো, এই যে ঢাকা বোর্ড 2023 সালে আসছে এই প্রশ্নটা। এই যে এখানে দুইটা প্রক্রিয়া, একটা প্রক্রিয়া হচ্ছে এ প্রক্রিয়া, এ প্রক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এটা অক্সিজেন, এটা কার্বন ডাই অক্সাইড। আর বি প্রক্রিয়াতে অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তো আমাদের বলছে যে বি প্রক্রিয়া, কোন প্রক্রিয়া বলো? বি প্রক্রিয়া কোনটা? এটা, এই যে এই পাশের এইটা, ঠিক আছে? এই পাশের এইটা বি প্রক্রিয়া, অর্থাৎ অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। তাহলে বলো তো, অক্সিজেন থেকে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় কোন প্রক্রিয়াতে? অবশ্যই সবাত শ্বসনে। সবাত শ্বসনে এটা উৎপন্ন হয় না? তাহলে এই সবাত শ্বসনে যে জিনিসটা উৎপন্ন হয় সেখানের প্রবাহ চিত্র, প্রবাহ চিত্র বললে আমরা কোনটা দেখাবো বলো তো? প্রবাহ চিত্র বললে আমরা এখানে এই যে গ্লুকোজ থেকে, 1 অণু গ্লুকোজ থেকে কিভাবে দুইটা
পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হয়েছে সেটা দেখাবো। 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুবিক অ্যাসিড, সেই পাইরুবিক অ্যাসিড থেকে সেটা কি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, সর্বশেষে একটু আগে আমি যেটা দেখিয়েছি সেটাই আর কি, আমি যে সংক্ষেপে একটু তোমাদের মনে করাই দিচ্ছি। অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, সেখান থেকে কি হবে বলতো ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল থেকে সর্বশেষে, ক্রেবস সাইকেল থেকে সর্বশেষে, ক্রেবস সাইকেল থেকে সর্বশেষে হচ্ছে এখানে 38 অণু এটিপি উৎপন্ন হবে এবং 6 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, এই যে ফ্লো চার্টটা আছে, এই ফ্লো চার্টটা একটু আগে যেটা পড়িয়েছি সেটাই এখানে দেখাবা। বুঝতে পেরেছো? ওকে, এরপর দেখো আরেকটা প্রশ্ন, সবাত শ্বসনের ছক। একটু আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে প্রবাহ চিত্র রিলেটেড, আর এটা হচ্ছে ছক রিলেটেড। ময়মনসিংহ বোর্ড 2024 সালে এসেছে এই প্রশ্নটা। তো এখানে কি বলেছে যে দেখো এখানে দুইটা বিক্রিয়া আছে 1 আর 2। তো আমরা প্রথমে দেখে বুঝতে পারতেছি যে 1 নং বিক্রিয়াটা সালোক সংশ্লেষণের বিক্রিয়া, কারণ এখানে কার্বন ডাই অক্সাইড থেকে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, তার মানে এটা সালোক সংশ্লেষণ। আর 2 নং বিক্রিয়াটা এই যে গ্লুকোজ যেটা উৎপন্ন হয়েছে সেই গ্লুকোজটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে, মানে জারিত হচ্ছে, জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড আর শক্তি উৎপন্ন হচ্ছে, শক্তি মানে এটিপি। কয় অণু এটিপি? 38 এটিপি উৎপন্ন হচ্ছে এখানে। তার মানে এটা কি শ্বসন প্রক্রিয়া। 1 নাম্বারটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, 2 নাম্বারটা শ্বসন প্রক্রিয়া। আমরা উদ্দীপক দেখেই বুঝতে পারতেছি, বিক্রিয়া দেখে, তাই না? এখন আমাদের প্রশ্ন করছে এই প্রশ্নটাই যে 2 নং বিক্রিয়াতে 1 অণু গ্লুকোজ ভেঙে কত অণু এটিপি উৎপন্ন হয় হিসাব সহ দেখাও। হিসাব সহ যখনই তোমাকে দেখাইতে বলবে তখনই তুমি ছকটা আঁকবা। ঠিক আছে, সবাত শ্বসনে যে 1 অণু গ্লুকোজ জারিত হয়ে 38 অণু এটিপি তৈরি করে সেই ছকটা এখানে সুন্দর মতো এঁকে দেখাবা। প্রথমে এখানে গ্লাইকোলাইসিস, তারপরে এখানে কি অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে, তারপরে এখানে ক্রেবস সাইকেল, আর লাস্টে হচ্ছে এখানে নিট এনার্জি। এই যে এখানে মোট শক্তি দেখাবা 38 এটিপি, ঠিক আছে, 38 এটিপি প্লাস 6 কার্বন ডাই অক্সাইড। সো এই হিসাবটা তোমরা এখানে দেখাবা, যখন প্রশ্নটা আসবে হিসাব সহ দেখাও কত অণু এটিপি উৎপন্ন হয়েছে, তখন এই ছকটা দেখাবা। ওকে, এভাবে প্রশ্ন আসলে আশা করি তোমরা পারবা। এবার দেখো আমরা দুটো এমসিকিউ দেখি, সবাত শ্বসন রিলেটেড আমরা দুটো এমসিকিউ দেখি। এই এমসিকিউ গুলার উত্তর যারা যারা পারবা তারা উত্তর লিখে দাও। এখানে প্রথমে যে প্রশ্নটি আছে যে সবাত শ্বসনের ক্রেবস চক্রে 1 অণু গ্লুকোজ থেকে নিট কত এটিপি উৎপন্ন হয়। নিট কত এটিপি উৎপন্ন হয় 1 অণু গ্লুকোজ থেকে। আর 2 নম্বর প্রশ্নটা আছে এখানে অপশনগুলো হচ্ছে 24, 18, 4, 2। আর 2 নম্বর প্রশ্ন যেটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হয়। 2 অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হয়? 1 অণু, 2 অণু, 3 অণু, 4 অণু। তো উত্তরগুলো কি কি হবে দিয়ে দাও। আমি একটু, সুলতানা বেগম অ্যান্সার দিয়েছো, ওকে থ্যাংক ইউ। আচ্ছা আমি এবার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। দেখো সবাত শ্বসনের ক্রেবস চক্রে 1 অণু গ্লুকোজ থেকে 1 অণু গ্লুকোজ থেকে নেট কত এটিপি সৃষ্টি হবে। তাহলে আমরা জানি কি বলতো, ক্রেবস চক্রে কি হয়, ক্রেবস সাইকেল, ইন ক্রেবস সাইকেল 4 কম্পোনেন্টস আর প্রডিউস, যেখানে 1 নম্বরে আমরা জানি যে 4 অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়, তাই না? 4 অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়, তারপরে 4 অণু কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হয়, আর কি কি সৃষ্টি হয়? 6 অণু NADH2 আর 2 অণু FADH2। 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু FADH2, আর সর্বশেষে 2 অণু GTP উৎপন্ন হয়। তাহলে এখানে দেখো কার্বন ডাই অক্সাইড থেকে আমরা কোনো এটিপি পাই না। 6 অণু এটিপি থেকে আমরা জানি 1 অণু এটিপি এর জন্য আমরা 3 অণু, 1 অণু NADH2 এর জন্য 3 অণু এটিপি পাই। তাহলে 3, 6 এখানে কত? 18। 3, 6 কত? 18। আর এখানে কত? 2 অণু FADH2। 2 অণু FADH2 থেকে আমরা কত পাই? 4, তাই না? কারণ প্রত্যেক 1 অণু FADH2 এর জন্য আমরা 2 অণু এটিপি করে পাই। তাহলে 2 2 গুণা কত হয়? 4 হয়। আর সর্বশেষে হচ্ছে এখানে 2। তাহলে কত হবে টোটাল? 18 আর 4 কত? 22। 18 আর 4 22, আর 2 কত? 24। তাহলে অ্যান্সার হচ্ছে ক, 24। তারপর দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু গ্লুকোজ থেকে কয় অণু পাইরুবিক অ্যাসিড উৎপন্ন হবে? আচ্ছা 1 অণু গ্লুকোজ, 1 অণু
গ্লুকোজ থেকে আমরা জানি 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, তাই না? 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় 1 অণু গ্লুকোজ থেকে। তাহলে 2 অণু গ্লুকোজ থেকে কত হবে? এখানে 2 গুণ দাও, তাহলে এখানেও 2 গুণ দাও, তাহলে কত হবে? 4 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে অ্যান্সার হচ্ছে খ। তো এই হচ্ছে মোটামুটি পড়াশোনা। তো আজকে আমরা যতটুকু দেখলাম, আমরা সবাত শোষণ দেখেছি, আমরা গ্লাইকোলাইসিস, ক্রেবস সাইকেল, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এগুলোই মূলত দেখেছি। সালোক সংশ্লেষণ পার্টটা দেখলাম। সো যে সকল জিনিসগুলো এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট, আমরা ওই সকল জিনিসগুলোই দেখেছি। সো আজকের ক্লাসটি এই পর্যন্তই থাকলো। তাহলে নেক্সট বায়োলজি ক্লাসটাই হবে তোমাদের সর্বশেষ ম্যারাথন ক্লাস এই বছরের জন্য। তো সেটি ইনশাল্লাহ আগামী শনিবার অনুষ্ঠিত হবে। সেই দিন হচ্ছে আমি বাকি যে সকল অধ্যায় আছে এবং আজকের এই অধ্যায়ের কিছু এমসিকিউ আমি ওখানে অ্যাড করব। চতুর্থ অধ্যায়ের এমসিকিউ, জীবনী সূত্রের এমসিকিউ প্রথমেই সেটা থাকবে। তারপরে হচ্ছে পর্যায়ক্রমে কোষ বিভাজন, কোষ, জীবকোষ ও টিস্যু, আর হচ্ছে জীবন পাঠ। এই 3টি অধ্যায়ের শেষের মাধ্যমে আমাদের পুরো বায়োলজির প্যাকেজ ইনশাল্লাহ শেষ হবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে সেই ক্লাসটি করার জন্য আমন্ত্রণ রইল। তো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।